ওকে, জি আসসালামু আলাইকুম। সবাই তো ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ। আমরা তো পরিস্থিতির শিকার সবাই, তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, নিরাপদ থাকে। হ্যাঁ, কারণ দেশের পরিস্থিতির উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে। যেমন আমাদের অনেক রোগীরা এখানে আসতে পারেনি, যাতায়াতের সমস্যার কারণে, গাড়ি ঘোড়ার সমস্যার কারণে অনেক অসুস্থ রোগী আসতে পারতেছে না। তো আমরা সবচেয়ে দোয়া করি আল্লাহ যেন দেশের পরিস্থিতিকে সুন্দর রাখে, শান্ত রাখে, ভালো রাখে, নিরাপদ রাখে। সবাই বলে আমিন। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে যে পুরস্কার আল্লাহ দেবেন বলে ঠিক করেছেন, তারা যেন সেই পুরস্কার থেকে বঞ্চিত না হয়। আর আমরা যেন আলহামদুলিল্লাহ যারা আছি, আসলে কি অনিরাপদ পরিবেশে কিন্তু সুস্থতা আশা করা যায় না। একটা আনসার্টেনিটির ভিতরে কিন্তু সুস্থতা থাকা যায় না। সুস্থ থাকার যে চেষ্টা, এর জন্য কিন্তু সার্বিকভাবে আমাদের যে সুস্থতার বিষয়গুলো, এগুলো কিন্তু যে কোনো একটা রোগ থেকে যে আমি ভালো হব, ধরেন আমরা ভাবছি ডায়াবেটিসের ওষুধ খেলে ডায়াবেটিস থেকে ভালো, এটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর বলে এটাকে। সিঙ্গেল ফ্যাক্টর মানে হচ্ছে আমি ওষুধ নির্ভর, আমি একটাই ফ্যাক্টর, ধরেন প্রেশারের ওষুধ খেয়ে আমি প্রেশার মুক্ত হব, এটা হলো সিঙ্গেল ফ্যাক্টর বলে। আর মাল্টি ফ্যাক্টর হচ্ছে যে আপনি সুস্থ হওয়ার জন্যে কি খাবেন, কোন ধরনের খাবার খেলে আপনি সুস্থ থাকবেন, কতটুকু খেলে আপনি ভালো থাকবেন, অতিরিক্ত খাবেন নাকি পর্যাপ্ত খাবেন নাকি পরিমিত খাবেন, নাকি আরও কম খেয়ে দুর্বল হয়ে পড়বেন, নাকি না খেয়ে শুটকা হয়ে যাবেন, নাকি বেশি খেয়ে মোটা হয়ে যাবেন। সো দেয়ার আর লট অফ থিংস খাদ্যের বিষয়ে। কখন খাবেন, কখন খাবেন না, কখন খাওয়া ভালো, কাদের বেশি না খেয়ে থাকা উচিত, কাদের বেশি খাদ্যের দরকার, মানে অর্থাৎ যারা শুকনা তাদের কোন খাবার খেলে তারা স্বাস্থ্য ভালো হবে কিন্তু দুর্বল হয়ে পড়বে না। তো এর পাশা এগুলো তাহলে অনেকগুলো ফ্যাক্টর হলো। তার সঙ্গে সে রোজা রাখবে কিনা বা বারবার খাবে কিনা আরেকটা ফ্যাক্টর হলো। আবার সে ঘুমাচ্ছে কিনা আরেকটা ফ্যাক্টর, ঘুম একটা ফ্যাক্টর, সে সঠিক সময় ঘুমাচ্ছে কিনা নাকি দেরিতে ঘুমাচ্ছে, রাত জাগছে কিনা, তারপর ঘুমটা তার ঠিক হচ্ছে কিনা, কোয়ালিটি অফ স্লিপ ঠিক আছে কিনা, কোয়ান্টিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, তো অনেক কিছু কিন্তু নির্ভর। এরপরে আপনার ব্যায়াম করে কিনা, শক্তির চর্চা করে কিনা, রোদে যায় কিনা, ঘাসে হাঁটে কিনা, মানসিক প্রশান্তির চর্চা করে কিনা, শ্বাসের চর্চা করে কিনা, বডিকে ডিটক্সিফাই করার জন্যে যে প্রোগ্রামগুলো সেগুলো করে কিনা। কারণ আমাদের বডিতে টক্সিসিটি হবেই। আমাদের বাতাস ভালো না, পানি ভালো না, আমাদের খাবার ভালো না, তা আমাদের বডিতে টক্সিসিটি হবে না। এছাড়া আমরা কেমিক্যালাইজড হয়ে যাচ্ছি, ওষুধ খাচ্ছি অনেকগুলো করে। যেমন আজকে একজন আমাকে দেখালেন, উনি একটা ওষুধ খেতেন, এখন 6টা ওষুধে উনি মানে 6টা ওষুধে চলে এসেছেন। তাহলে ওনার উন্নতি হয়েছে। কিসের উন্নতি হয়েছে? রোগের, ওষুধের। তা আমি এই কথাটা একটা কমন কথা আমি প্রায়ই বলি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা চিকিৎসা করে রোগের উন্নতি করি, ওষুধের উন্নতি করি, কিন্তু আমার উন্নতি হয় না। আমার উন্নতি মানে আমি রোগমুক্ত হয়েছি কিনা। তাহলে আমরা ডাক্তার দেখাই কেন? সুস্থ হওয়ার জন্যে। এখন প্রেশার থেকে ভালো হইতে চাই, এখন বললো প্রেশার ওষুধ খাও, এ দিয়ে কোনো দিন ভালো হবো জীবনও না। তাহলে সিঙ্গেল ফ্যাক্টর কি করে সম্ভব? এখন দেখেন আপনারা কয়েকটা কথা আপনারা একেবারে যাদের কোনো মনে করেন মেডিকেল নলেজ নাই তারাও বুঝবে আমার কথাগুলা। যেমন টেনশনে প্রেশার বাড়ে কিনা বলেন। অ্যান্ড টেনশনের কত কারণ থাকতে পারে। ওর বউ মারা গেছে, ওর হাজব্যান্ড মারা গেছে, তাই না? ওর 10 লাখ টাকা একজন মেরে দিছে, টেনশনের কারণ কিনা এগুলা? দেশের পরিস্থিতি খারাপ, টেনশনের কারণ কিনা? অনেক ব্যবসায়ীরা, ছোটোখাটো ব্যবসায়ীদের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, এটা টেনশনের কারণ কিনা? আবার বড় ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি হচ্ছে, ইম্পোর্ট করতে পারতেছে না, এক্সপোর্ট করতে পারতেছে না, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। তা এগুলো টেনশনের কারণ আছে না? রোগ একটা টেনশনের কারণ, ওষুধ থেকে বেরোতে পারছে না, ঘুমাইতে পারে না, টেনশন। আবার টেনশনে ঘুম আসে না, দেখেছে? তাহলে টেনশনের কারণ কতগুলো। এখন আপনি এই সবগুলো টেনশনে আপনার প্রেশার বাড়বে কিনা বলেন। তাহলে এখন এইটার সমাধান কি? ডাক্তাররা এটার সমাধান হিসেবে রিবোট্রিল, ফ্রেনজিট, ড্রেনজিট, ইনডেভার এগুলো খাওয়াচ্ছে। এটা তো সমাধান হলো না। আপনার সমস্যার মূল সমস্যাগুলো কিন্তু আলাদা, কিন্তু ওই সমস্যা ওষুধ দিয়ে সমাধান হবে না। বুঝতে পারেন নাই? এখন আপনার এই পরিস্থিতিতে আপনি কি করে ভালো থাকবেন, এবার আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে।
কারণ আমাদের দেশের চাইতে অনেক খারাপ দেশেরও পরিস্থিতি আছে। অনেক দেশের যুদ্ধ অবস্থা, গৃহযুদ্ধ চলতেছে অনেক বছর ধরে, দুর্ভিক্ষ চলতেছে। তাহলে আমরাই একমাত্র দেশ না যে আমাদের এ দেশের পরিস্থিতি ভালো না, অন্যান্য দেশের আরও খারাপ পরিস্থিতিও আছে, তারা সেই খারাপ পরিস্থিতিতে সারভাইভ করতেছে। এইভাবে আমাদের মাইন্ডসেটগুলো চেঞ্জ করতে হবে। যেমন জীবনে সমস্যা থাকবে, আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। সমস্যায় পড়লে অস্থির হয়ে পড়লো, তার মানে সে ভাবছিল সমস্যা নাকি আসবে না। কেন আসবে না? বেঁচে থাকলে সমস্যা আসবে না? আপনি কি সুখের সময় কি স্থায়ী? তো আপনার সমস্যা আসবে। আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে যে সামনে সমস্যা আসবে, কি করে মোকাবেলা করবেন। এখন একটা লোক অসুস্থ, সে বেটার পজিশনে আছে নাকি একটা লোক সুস্থ? কে বেটার পজিশনে আছে? মোকাবেলা কে বেশি করতে পারবে? যে সুস্থ। যার এমনি দুর্বল, সে আবার কি করে এটার মোকাবেলা করবে? তার মানে দেখেন, এগুলো সব কিন্তু ব্লাড প্রেশারেরও কারণ। এখন ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে কি এগুলো সমাধান সম্ভব? সিঙ্গেল ফ্যাক্টর যারা চিন্তা করে তারা একটা ওষুধ খায় বা দুটো ওষুধ খায়, এবং ওষুধের উন্নতি হয়, 3টা খায়, কিন্তু প্রেশারের উন্নতি হয়, প্রেশার বাড়ে, কিন্তু রোগীর অবনতি হয়। ঠিক কিনা? এটার জন্য কি রকেট সায়েন্স দরকার আছে? তো ঠিক একইভাবে যে টেনশন আপনাকে ঘুমাতে দিচ্ছে না, এখন না ঘুমানোর ফলে প্রেশার বাড়ে। দেখেন, ঘুম না হওয়ার অনেক কারণ আছে। ফ্যামিলি সাপোর্ট নাই, হাজব্যান্ড আসে অনেক রাতে, স্ত্রী ঘুমাইতে পারে না, অথবা হাজব্যান্ড আগে আসে, স্ত্রী মোবাইল টিপে। এখন অবশ্য নেট বন্ধ থাকাতে একটু একটু অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু নেট চালু থাকলে সে আমাকে বলে আমি বলছি, এগুলো হচ্ছে আপনারা এসে বলেন, আমাকে বলে যে স্যার সে তো সারা রাত মোবাইল টিপে, নিজেও ঘুমায় না, আমাকেও ঘুমাইতে দেয় না, এরপর বাচ্চারা ঘুমাইতে দেয় না। আগে আমরাও স্টুডেন্ট ছিলাম, খারাপ স্টুডেন্ট ছিলাম বা ভালো স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট আমরাও ছিলাম। তো যেহেতু মেডিকেলে পড়েছি, চিটাগাং মেডিকেলের মতো একটা খুবই নামকরা মেডিকেল কলেজ, বিটি রিকগনাইজড মেডিকেল কলেজে পড়াশোনা করতে পেরেছি যেহেতু, তো ছাত্র হিসেবে তো একেবারে 3rd ক্লাস থাকলে তো হতো না। তাহলে আমরাও তো পড়াশোনা করে এসেছি। রাত জেগে পড়াশোনা হয় যারা বলছে, আসলে কি ওরা অনেক বেশি পরিশ্রম করে কিন্তু রেজাল্ট পায় কম। কারণ মেমোরি কনসলিডেশন হয় রাতে, অর্থাৎ ঘুমের ভিতরে আপনার সারাদিনের পড়াগুলা ব্রেনের ভিতরে স্থায়ীভাবে আসন গাড়ে, এটাকে বলে মেমোরি কনসলিডেশন। আপনি যে পড়লেন মনে থাকে। এখন যারা রাত জেগে পড়ে ওরা কিন্তু পড়ে বেশি, ভুলেও যায় বেশি, বুঝতে পারছেন? মনে থাকে না, বারবার পড়ে, বেশি বেশি পড়ে, আবার ভুলে যায়, তখন আরও মাথা গরম হয়, আরও ঘুম হয় না, আরও টেনশন করে। তো আলটিমেটলি পরিশ্রম কিন্তু বেশি করে, কিন্তু মনে রাখতে পারে না, বা কোনো রকম মনে রাখে, পরীক্ষার পর আর ভুলে যায়। তো একই পড়া তাকে অনেকবার পড়তে হয়। কিন্তু যারা আর্লি ঘুমায়, ভোরে উঠে পড়ে, তারা বেশি মনে রাখতে পারে, বুঝতে পারছেন? তাহলে কম পরিশ্রমে অনেক কিছু সে কভার করতে পারে। আর যারা ওই রাত জেগে পড়ে তাদের অনেক কষ্ট হয়, অনেক পড়ে, কিন্তু সেই অনুযায়ী আশানুরূপ ফল পায় না। বাবা মা বলে আমার বাচ্চা তো প্রচুর পড়ছে, অনেক কষ্ট করছে, বহুত পরিশ্রম করছে, বহুত রাত জাগছে, কিন্তু রেজাল্ট এরকম হইলো কেন? রেজাল্ট এরকম হইলো কারণ সে যখন পড়ার সময়, আসলে পড়ার সময় কিন্তু ওই আগেরটাই ভোরবেলা, কিন্তু এখনকার স্টুডেন্টরা বলবে ভোরে আমার পড়া হয় না। কেন হয় না? কারণ ওই যে সে ভোরে হঠাৎ করে রেগুলার রাত জাগে, হঠাৎ যদি একদিন আর্লি ঘুমায়, ভোরে ওঠে, তখন তো তার খারাপ লাগবে, বুঝলেন না? তখন তো তার ঘুম ঘুম ভাব হবে, তখন তো সে এটা হচ্ছে তার অভ্যাসের কারণে। কিন্তু যারা আমরা রেগুলার ভোরে উঠি, যেমন আমি 4টা, এখন আমার রুটিন হলো 4টা, এখন 4:10, এই রুটিন আমি উঠবই, এটা আমার জন্য কোনো কষ্ট না। এই যে এই ঝামেলার ভিতরেও কিন্তু আমি গিয়ে ব্যাডমিন্টন খেলে আসছি 2 ঘন্টা আজকেই। তো খেলে এসে তারপর এখানে এসে এই রুগী দেখলাম, এরপর আমরা সেশন নিচ্ছি, বুঝতে পারছেন? আমি চলে আসছি, আমার রুগীরা আসে নাই। এই যে কয়েক মিনিট লেট হলো, এটা আমার কারণে না, কারণ আমি তাদেরকে 8:30টায় টাইম দিচ্ছি। 8:30টার আগে যদি আসতো তারা আসতে পারতো, কিন্তু ওরা দেরি করে বের হয়েছে, আটকে গেছে, ওখানে পথ আটকায় দিছে, আসতে দেরি হয়েছে। তো এখন 8:30টায় যদি আসতো কারো দেরি হইতো না, কারণ আমি 8:45টায় ঢুকছি এখানে, তার মানে পথ চালু ছিল, আমি জানি আমি জানি পথ চালু ছিল তখন, ঠিক আছে? তো 9টার পরে পথটা বন্ধ করছে, ঠিক আছে? তাহলে 8:30টায় টাইম যদি সে আসতো, তাহলে কিন্তু সে আসলে আমিও রুগীগুলো দেখে ফেলতাম। আমি রুগী দেখা শুরু করতে করতে 9:30 বেজে গেছে, আধা ঘন্টা শেষ।
এখন রুগীদের সাথে কথা বলতে হয়, তাদের বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে হয়। একজন ইটালি থেকে আসছে, ভাইয়ের সঙ্গে কথা বলতে হয়, তো ও তো আর শুধু ডাক্তার দেখাইতে আসে নাই, আসছে তার কিছু অনুভূতিও শেয়ার করতে। তাকে যদি আমি 2 মিনিটে ছেড়ে দিই তাহলে তো এটা আর হলো না। কারণ আমাদের এখানে তো রোগের চিকিৎসা কথা দিয়ে হয়, আমাদের তো রোগের চিকিৎসা হয় ওষুধ দিয়ে না। আমরা যে কথাগুলো বলি এগুলোই তো এটার চিকিৎসা। এই যে এতক্ষণ আলোচনার মাধ্যমে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সিঙ্গেল ফ্যাক্টর কি, মাল্টি ফ্যাক্টর কি, এটা বুঝেছেন? কারা কারা বুঝেছেন? নতুন যারা এসেছেন, আমাদের প্রথম থেকে যারা শোনেননি হাত তোলেন তারা। আচ্ছা, আপনারা তো বুঝেন নাই সিঙ্গেল ফ্যাক্টর কি, মাল্টি ফ্যাক্টর কি, বুঝছেন? বুঝেন নাই তো বলেন যে বুঝি নাই। তা এই একটু পরে আবার নতুন আসবে, ওদেরকে আবার বুঝাইতে হবে। সিঙ্গেল ফ্যাক্টর হলো ধরেন আপনি ওষুধ দিয়ে ভালো হবেন, এটা হলো একটা সিঙ্গেল ফ্যাক্টর। মাল্টি ফ্যাক্টর হলো যে আপনার ঘুম কেমন, খাওয়া কেমন, রোজা রাখেন কিনা, রোদে যান কিনা, অনেকগুলো ফ্যাক্টর মানে সুস্থ হওয়ার জন্য। এখন আপনারা বলেন সুস্থ হওয়ার জন্য কি একটা ফ্যাক্টর দেয় নাকি অনেকগুলো ফ্যাক্টর দেয়? তাহলে রুগী হওয়ার জন্য কতগুলো ফ্যাক্টর দেয়? ওগুলোই সুস্থ হওয়ার জন্য যায়। যেমন ধরেন ঘুম না হলে রুগী হবেন, তাহলে একটা ফ্যাক্টর হলো ঘুম। যেমন ব্যায়াম না করলে আস্তে আস্তে রুগী হবেন। কেন রুগী হবেন? কারণ জং পড়ে যাবে। মনে রাখবেন, যে কোনো জিনিস ব্যবহার না করলে নষ্ট হয়ে যায়, এটা জানেন তো নাকি? ব্যবহারের অভাবে যে জিনিস নষ্ট হয় জানেন না? তাহলে আপনার শরীরের ভিতরে দুটো জিনিস থাকতে হবে, হয় কায়িক শ্রম করবেন অথবা এক্সারসাইজ করবেন। দুটোর একটাও যদি না থাকে তাহলে আস্তে আস্তে আপনি রুগী হবেন। তাহলে একটা ফ্যাক্টর হলো এক্সারসাইজ। এখন ব্যায়ামের মাধ্যমে আপনি রুগী হতে পারেন, সেটাও সম্ভব। যেমন আজকে একটা মেয়ে আসলো, 22 বছর বয়স, ও জিম করে, কিন্তু আমি ওকে জিজ্ঞেস করলাম, ওয়াটস ওর বাবাকে দেখাতে, কিন্তু আমার ওকে চেহারা দেখে সন্দেহ হলো। আমি বললাম তুমি তো আইসক্রিম খাওয়া ছাড়াও নাই। বলে যে না। তাই আমি বললাম তুমি ঘুমাইতে যাও কয়টায়? বুঝেন অবস্থা। তো আসলে তার ঘুমও ঠিক নেই, খাওয়াও ঠিক নেই, এখন এর ভিতরে সে ব্যায়াম করতেছে, আরও বিপদে পড়বে। আমি তাকে বুঝালাম যে ব্যায়াম হচ্ছে তোমার আর একটা স্ট্রেস, অ্যানাদার স্ট্রেস। তুমি বডিতে অনেক প্রেশার দিলা, কিন্তু হিলিংটা হবে ঘুমের ভিতরে। তোমার ঘুম নেই, খাওয়াটা লাগবে ভালো, তোমার সেই খাওয়ার ভিতরে ভেজাল, তাহলে গঠন হবে কি দিয়ে? তা আপনি ধরেন কনস্ট্রাকশনে কাজ করেন, তাহলে বিল্ডিং বানান কি দিয়ে? ইট, সিমেন্ট, রড, বালু, সব কটা যদি খারাপ হয় বিল্ডিংটা খারাপ হবে, বিল্ডিংটা খারাপ হবে, বাতাসেই বুঝতে পারছেন শেষ। তাহলে এখন আমরা কি দিয়ে গঠিত হই? সূর্যের আলো, বাতাস, পানি, খাবার। খাবার যদি ভেজাল হয়, সূর্যের আলো যদি না লাগে গায়ে, তারপর যদি আমরা রাতের ঘুমও না ঘুমাই, বিশ্রামও নাই, আবার এদিকে বাতাস খারাপ, পানি খারাপ, খাদ্য খারাপ, এখন আপনি বলেন আপনি কি করে ভালো থাকবেন? তার মানে অনেকগুলো ফ্যাক্টর হয়ে গেল। আর একটা ফ্যাক্টর বললাম স্ট্রেসফুল কন্ডিশন। স্ট্রেসফুল কন্ডিশনের জন্য আমরা নিজেরা যেমন দায়ী, আমাদের পরিবেশ দায়ী, পরিস্থিতি দায়ী, দেশের পরিস্থিতি দায়ী, সংসার দায়ী, চাকরি দায়ী, ব্যবসা দায়ী, মানে অনেক রকমের স্ট্রেস থাকতে পারে। এবং প্রতিটা স্ট্রেসই আপনাকে ওভারকাম করার জন্য যদি সেই মানসিক স্ট্রেংথ না থাকে, আপনি সাফার করবেন। তাহলে কারা এখান থেকে ওভারকাম করবে? যাদের মানসিক দৃঢ়তা আছে। মানসিক দৃঢ়তা কাদের থাকে? যাদের শরীরের ভিতর শক্তি আছে। যাদের শরীরে শক্তি নেই, ওরা মানসিকভাবে দৃঢ় থাকতে পারে না। এই জন্য আল্লাহ বলেছে শক্তিশালী মোমেন আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ কি? তারা বেটার পরীক্ষা দিতে পারে, দুর্বলরা পারে না। শক্তিশালী বলতে আল্লাহ এখানে আমার মনে হয় মানসিক, শারীরিক সকল শক্তিকে বুঝিয়েছেন। আমার মনে হয় এখানে আত্মিক শক্তি উনি বুঝিয়েছেন, ইমানি দৃঢ়তা, ইমানের শক্তি বুঝিয়েছেন, মানসিক শক্তি বুঝিয়েছেন, শারীরিক শক্তি বুঝিয়েছেন। বুঝতে পারছেন? সব মিলিয়ে সকল বিষয়ে শক্তিশালী হতে বলেছেন। তাহলে আমরা কিন্তু আপনাদের কোনো রোগের চিকিৎসা করব না। আমরা কি করব? আপনাকে আবার পুরাতন সেই তারুণ্যকে আবার ফিরে নিয়ে আসব। আমাদের চিকিৎসা কি? যেমন আপনি বুড়া হয়ে গেছেন, আবার তরুণী হয়ে যাবেন। আপনি অত তরুণী হবেন না, তবে এখন যা আছেন তার চেয়ে আরেকটু তরুণী হবেন। ধরেন আপনার বয়স আছে এখন 60, তাহলে আপনি তো আর 25 হয়ে যাবেন না, বাট ইউ আর লাইক 50, মানে 50 বছরে যেরকম সেরকম হবেন, তাই না? তো এখন পুরুষরা বুড়া হয় কত বছর বয়সে? পুরুষদের 100 বছর পর্যন্ত সে চাইলে তার তারুণ্য ধরে রাখতে পারে, 90 পর্যন্ত তো পারেই। বুঝছেন? এখন আপনি আগে বৃদ্ধ হয়ে গেলেন কেন? কারণ আপনার খাদ্য ঠিক নেই, আপনার শক্তির চর্চা নেই, আপনার ঘুম ঠিক নেই, মানসিক অবস্থা ঠিক নেই,
আপনার পর্যাপ্ত বিশ্রাম নেই, আপনার স্ট্রেস আছে। তো একটা লোক যদি নিয়মিত রাত জাগে তাহলে ও আস্তে 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 ক্ষতিগ্রস্ত হয়ে তাড়াতাড়ি বুড়া হয়ে যাবে। রাত জাগলে সবচেয়ে বেশি কি হয় জানেন? চেহারা নষ্ট হয়। রাত জাগলে চেহারা নষ্ট হয়, রাত জাগলে শক্তি চলে যায়, বুঝলেন? তাহলে তারুণ্যের একটা প্রধান ইয়া কি, যে তরুণদের দেখতে অনেক সুন্দর লাগে। তাহলে চেহারা নষ্ট হওয়া মানে কি? বুড়া হওয়া। তাহলে রিঙ্কেল কাদের বেশি পড়ে তাড়াতাড়ি? যারা বেশি রাত জাগে, বুঝতে পারছেন? যারা অনেক দুশ্চিন্তা করে, এদের তাড়াতাড়ি দেখবেন চেহারার মধ্যে মলিনতা চলে আসে। এখন দেখেন একটা লোক যে সুস্থ আর যে রুগী, তাদের চেহারার পার্থক্য আছে না? তাহলে একটা সুস্থ লোকের চেহারা দেখলে বোঝা যায় না যে এই লোকটা সুস্থ, আর একটা রুগীর চেহারা দেখলে বোঝা যায় না এই লোকটা রুগী। এখন যারা 5টা 7টা করে ওষুধ খায় বা 10টা 12টা করে ওষুধ খায়, তাদের চেহারা দেখলে কি সুস্থ মনে হয় না রুগী মনে হয়? রুগী মনে হয়। তার মানে তারা কিন্তু রুগী। প্রমাণ দুটো, একটা হচ্ছে চেহারা রুগীদের মতো, আর একটা হলো সে ওষুধ খায় 10-12টা, তার মানে সে রুগী। তার মানে এই ওষুধ তাকে সুস্থ করে নাই। এবার বুঝতে পারছেন না? এই ওষুধ তাকে সুস্থ করে না। যদি করতো তাহলে ওষুধও খেত না, আর চেহারাও সুস্থদের মতো থাকতো, শক্তি সুস্থদের মতো থাকতো, এনার্জি তরুণদের মতো থাকতো। তাহলে এখন আসেন, আপনাদের জানতে ইচ্ছা করছে যে কিভাবে আমরা তারুণ্যে নিয়ে আসবো আপনাদেরকে। তরুণ হওয়ার জন্য প্রথমে লাগবে শক্তি। তরুণ হওয়ার জন্য সবার আগে কি লাগবে? এখন তাইলে আমাকে এমন খাবার খেতে হবে যেই খাবারে শক্তি আছে, তা আমরা সেই খাদ্য দিব আপনাদেরকে। আবার অতিরিক্ত কিছু থাকলে, যেমন চর্বি জমা থাকলে, কোষে ওভারলোড থাকলে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে আপনার শক্তি থাকবে না। কেননা ফ্যাট জমে জমে কোষের জায়গা কমে গেছে। এখন কোষ এনার্জি প্রোডাকশন করতে পারছে না, ফ্যাট বার্ন করতে পারছে না, সুগারও ঢুকতে পারছে না, এনার্জি তৈরি হচ্ছে না, এটিপি তৈরি হচ্ছে না। এছাড়াও তার ব্যায়াম নাই। তো এটিপি প্রোডাকশন কখন হবে? যখন আমি এক্সারসাইজ করব। তো নর্মাল অবস্থায় নর্মালভাবে আপনার চলাফেরার জন্য যে শক্তি, সেটাই বডি আপনাকে প্রোভাইড করবে। বাট আপনি যদি সার্টেন একটা পিরিয়ডের জন্য, ধরেন 20-25 মিনিট যদি এমন কোনো কাজ না করেন যেখানে এনার্জির অনেক দরকার, তখন আস্তে আস্তে আপনি শক্তি যা আছে কমতে থাকবে। কমতে কমতে একসময় অনেক দুর্বল হয়ে পড়বেন। তাহলে এখন বলেন, প্রতিটা অসুস্থ লোক যারা ওষুধ খায় তারা দুর্বল কিনা? তো তার মানে তাদের শক্তি ফিরিয়ে আনতে হবে, তারুণ্যের জন্য তার শক্তি ফিরিয়ে আনতে হবে, ঠিক আছে না? তো শক্তি ফিরিয়ে আনতে হলে শক্তির চর্চা চাই। এখন শক্তির চর্চা করলো, ঠিক মতো ঘুমাতে গেল না, হবে? তাহলে শক্তির চর্চাও যেমন চাই, ভালো ঘুমও চাই, বুঝলেন? তাহলে চর্বি বার্ন করতে হবে, ফ্যাট বার্ন করতে হবে। তাহলে এমন খাবার খেতে হবে যেই খাবারে চিনি কম আসে, কারণ বেশি চিনিযুক্ত খাবার বা চিনি ঢুকলে বডিতে ইনসুলিন আসবে, কারণ ইনসুলিন এই সুগারটাকে কোষের ভিতর ঢুকায়। আপনি ধরেন ভাত খেলেন, রক্তে চিনি আসলো, রক্তের চিনি কোষে ঢুকায় কে? বলেন ইনসুলিন। তাহলে ইনসুলিন কাজ করতে পারছে না, এটাকে নাম ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন কখন কাজ করতে পারে না? যখন কোষে জায়গা থাকে না। জায়গা কেন থাকে না? কোষে চর্বি জমে যায়। চর্বি কেন জমে? এই যে আমি খাবার খাচ্ছি, বার্ন করছি না, তো চর্বি জমা হচ্ছে, হতে হতে ওভারলোড হচ্ছে। ওভারলোড হলে তখন এই ফ্যাটটা বার্ন হতে পারে না, জমা হয়। জমা হলে কোষে চিনি ঢুকতে পারছে না, কারণ কোষ ইনসুলিনকে রেজিস্ট করছে। তো এখন কোষে চিনি ঢুকতে না পারলে রক্তের চিনি বাড়ছে, রক্তের চিনি কমানোর জন্য বডি আরও ইনসুলিন তৈরি করছে। আর এই ইনসুলিন হচ্ছে এমন একটা জিনিস যে ফ্যাট বার্ন করতে বাধা দেয়। তাহলে ইনসুলিন না কমালে ফ্যাট বার্নিং করা যাচ্ছে না, ওজন কমানো যাচ্ছে না। এটা ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এখন ইনসুলিন কমাতে হলে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে এমন খাবার খাবো যেখানে কম ইনসুলিন আসবে, ঠিক আছে? তাহলে এমন খাবার খাবো কম ইনসুলিন আসবে। আর একটা জিনিস হচ্ছে কোষের যে জমে থাকা চর্বি, সেটাকে আবার বার্ন করতে হবে। তো কোষ খালি যত হবে তত ইনসুলিন কম দরকার হবে। কোষ ভরাট থাকা অবস্থায় আপনি ইনসুলিন লাগবে বেশি বেশি, কারণ কোষ খালি না হলে আপনার ওই চিনি ঢুকতে পারবে না, ঢুকতে না পারলে সে আবার রক্তে চিনি বেড়ে যাবে, আবার ইনসুলিনের দরকার হবে। বুঝতে পারছেন না? এটা একটা ভিসিয়াস সাইকেল মনে করেন। ধরেন আপনার কোষে জায়গা নেই, আপনি ভাত রুটি ফল দুধ খাচ্ছেন, আবার মানে অনেক সুগার আসছে, সেটাকে ঢুকানোর জন্য ইনসুলিন লাগছে। এখন ইনসুলিন যত রক্তের চিনি বাড়বে, ইনসুলিনও বেশি লাগবে। এখন মূল সমস্যাটা বুঝতে পেরেছেন কোথায়? মূল সমস্যাটা কোষে যদি জায়গা থাকে তাহলে চিনি যেটা খেয়েছেন সেটা কোষে ঢুকে যাবে। তাহলে কোষে ঢুকে গেলে রক্তের চিনি বাড়বে না, আর রক্তের চিনি না বাড়লে ইনসুলিনও বেশি লাগবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে, নাহলে আপনি বাকি লেকচার বুঝবেন না। এটুক বুঝেছেন আপনারা?
তার মানে আমাকে ইনসুলিন কমাতে হবে দুইভাবে, এক হচ্ছে চিনিযুক্ত খাবার যেমন খাওয়া যাবে না, আবার জমে থাকা চর্বিটাকে বার্ন করতে, ওই বার্ন করার জন্যে রোজা এবং ব্যায়াম দরকার। বার্ন করার জন্য রোজা এবং ব্যায়াম দরকার। তার মানে কোষ খালি হবে, কোষ খালি হলে তখন তো চিনি ঢুকতে পারবে, চিনি ঢুকতে পারলে তো আর চিনি বাড়বে না, ইনসুলিনও বাড়বে না। আর ইনসুলিন বাড়ে আরেকভাবে, সেটা হলো টেনশন করলে ইনসুলিন বাড়ে, রাত জাগলে ইনসুলিন বাড়ে। তাহলে আবার ওখানে ওই একটু আগে যেটা বললাম রিল্যাক্স কেন দরকার। এখন ধরেন টেনশনে প্রেশার বাড়ে, টেনশনে সুগার বাড়ে, টেনশনে ইনসুলিন বাড়ে। এখন আগে আপনি প্রেশার বাড়ে জানতেন, টেনশনে প্রেশার বাড়ে জানতেন, টেনশনে সুগার বাড়ে এটাও জানতেন। ডায়াবেটিস রুগী জানে চিন্তা করলে, টেনশন করলে, রাত জাগলে প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, এটা তো জানেন। এখন জানলেন সাথে আরেকটা জিনিস, সেটা হলো ইনসুলিনও বাড়ে। এবং শুধু একটা জিনিস মাথায় ঢুকালে আপনারা ইনসুলিন বুঝবেন, সেটা হলো কি, চিনি বাড়লেই ইনসুলিন বাড়বে, সোজা হিসেব। যে কারণে চিনি বাড়ে সে কারণে ইনসুলিন বাড়ে, আর চিনি বাড়লে প্রেশারও বাড়ে। কিভাবে? ওই চিনি বেশি লবণ ধরে রাখে, আবার ইনসুলিনও লবণ ধরে রাখে, তাহলে রক্তের পরিমাণ বাড়ে, প্রেশার বাড়ে। আবার যদি ইনসুলিন চিনি বেশি থাকে প্রদাহ বাড়ে, ইনফ্লামেশন। তাহলে ইনফ্লামেশন বাড়লে কী হবে? রক্তনালী ব্লক হবে, রক্তনালী যত ব্লক হবে প্রেশার আরও বাড়বে, আর পরে একসময় রিং পরাতে হবে, পরে একসময় হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে। তাহলে মূল কারণগুলো কি? এখানেই ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে একটা লোক যদি প্রথমে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, কিভাবে ডেভেলপ করলো? ওই যে খেয়েছে বার্ন করেনি, খেয়েছে বার্ন করেনি। তার মানে খেয়ে বার্ন করলে কিন্তু এই প্রবলেমটা হয় না। এখন কথা হলো, খেয়ে বার্ন করলেও প্রবলেম হতে পারে যদি খাদ্যে ভেজাল থাকে। ধরেন আপনি কেমিক্যাল খাবার খাচ্ছেন, অথবা আপনি প্রসেসড ফুড খাচ্ছেন, অথবা আল্ট্রা প্রসেসড ফুড খাচ্ছেন, তো ওইগুলো তো আমাদের খাদ্য নয়। আমাদের খাদ্য হচ্ছে প্রকৃতিতে আল্লাহর দেওয়া খাদ্য। যেমন আমি মসজিদে যাইতেছি, ওদিন দেখি পিছনে দুইজন জিজ্ঞেস করতেছে, কয় যে একজন বলে যে মানে প্রাকৃতিক খাবার কি, আমার কথা বুঝছেন, আর কৃত্রিম খাবার কি, দুইজন মিলে কথা বলতেছে। তা একজন উত্তর দিতেছে যে প্রাকৃতিক খাবার হলো যেভাবে আল্লাহ প্রকৃতিতে দিয়েছেন সেটা, আর কৃত্রিম খাবার হলো যেগুলো মানুষ মানে করেছে, প্রসেস করেছে। কিন্তু আবার সে বলতেছে এই বুদ্ধি আবার আল্লাহই দিছে। আমি বললাম হ্যাঁ, মদ বানানোর বুদ্ধিও তো আল্লাহই দিছে, খুন করার বুদ্ধিও আল্লাহ দিছে, বুঝেন নাই কথা? এখন আল্লাহর উপরে সব ছেড়ে দিতেছে। এখন বুদ্ধি তো আল্লাহ দিছে, কল্যাণ বুদ্ধিও দিছে, নষ্ট করার বুদ্ধিও দিছে। এখন আপনি চাইলে নষ্ট করার বুদ্ধি দিয়ে সব নষ্ট করে ফেলতে পারবেন, যেমন বৃক্ষ নিধনের বুদ্ধিও তো আল্লাহ দিছে, নাকি বুঝেন নাই? আর আল্লাহ যদি না চাইতো কেউ তো খুন হইতে পারতো না, তাহলে সেটাও আল্লাহর ইচ্ছায় হয় নাকি? আল্লাহ তাআলা তো আমাদের পরীক্ষা নিতেছেন, আমাদেরকে দেখতেছেন। এখন হয়তো একটা লোক 10টার বেশি খুন করতে পারবে না, ওইটা আবার আল্লাহ নির্ধারিত, যে সে চাইলেও একজনকে চাইলেই কি মারতে পারবে? সব পরিকল্পনা নিখুঁত হয়েছে, গলায় দড়ি দিয়েছে, কিন্তু ফ্যান ট্যান ভাঙ্গা নিচে পড়ে গেছে, মরে নাই। তার মানে আল্লাহ চায় নাই, তার চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু আল্লাহ চায় নাই। এবার বুঝতে পারছেন না? প্রফেশনাল খুনি একেবারে নিখুঁত পরিকল্পনা করেও দেখা গেল যে এমন একটা ঘটনা হয়েছে যার ফলে যেমন যারে মারতে গেছে হঠাৎ করে তার সামনে আরেকজন ওই মুহূর্তে চলে আসছে, যেটা আসার কথা ছিল না, বুঝলেন না? তো সে দেখা গেল যে যারে মারতে গেছে সে মরে নেই, আরেকজন মরে গেছে। ওখানে আল্লাহর ইচ্ছা ছাড়া পারবেন না আপনি। তবে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন যে আপনি কি খুন করবেন নাকি মানুষ বাঁচাবেন। বুদ্ধি যে কোনো দিকে আপনি কাজে লাগাতে পারবেন। মানুষ বাঁচাতে, দেশ ধ্বংস করতে হলে বুদ্ধি লাগাবেন, দেশে সব কিছু জ্বালাইতে বুদ্ধি লাগাবেন, গঠন করতে বুদ্ধি লাগাবেন, সব কিছুরই বুদ্ধির দরকার। বুদ্ধি ছাড়া কিছুই হবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। এখন আপনি বলেন ডায়াবেটিস আল্লাহর ইচ্ছা হয়েছে, ঠিক আছে বুঝলাম, হ্যাঁ আল্লাহর ইচ্ছা হয়েছে, কিন্তু আপনি চাইলে এটা প্রিভেন্ট করতে পারতেন। তাহলে সবাই তো আল্লাহর ইচ্ছা জাহান্নামী, সমস্যা নাই তো নাকি? এইখানে আপনারা বুঝেনই না যে কোথায় আল্লাহর ইচ্ছা আর কোথায় আপনার ইচ্ছা। অর্থাৎ কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার করণীয়, আপনি সঠিকভাবে করবেন, হ্যাঁ রেজাল্ট হয়তো আল্লাহ কম বেশি দিবেন, কিন্তু আপনি করণীয়র হিসাবটা আল্লাহ নেবেন। যেমন সুস্থ থাকার জন্য যা যা করণীয় আপনি করেন কিনা। এখন আপনি নষ্ট খাদ্য খাবার নষ্ট করলেন, আবার নষ্ট খাবার খেয়ে রুগী হলেন, এটা কি আল্লাহ চাইছে আপনারা? এটা বলছে? তা আল্লাহ তো এই বুদ্ধিও দিছে যে কেমনে সুস্থ থাকবে। তাহলে খাদ্যের সম্পর্কে দুটো বিষয়, একটা হলো
নষ্ট খাবার কম খেলেও রোগী হবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ভালো খাবার বেশি খেলেও রোগী হবেন, মানে যেটা প্রাকৃতিক খাবার বেশি খেলে রোগী হবেন। কিভাবে হবেন? ওই যে ওভারলোড হবে। আর নষ্ট খাবার কম খেলে কিভাবে হবে? নষ্ট খাবার দিয়ে ইনফ্লামেশন হবে, বিষক্রিয়াটা হবে। কি জটিল মনে হচ্ছে? কথাগুলো কিন্তু অত জটিল না। মানে আপনি ধরেন এমন খাবার খান যেই খাবারগুলো আপনার প্রদাহ তৈরি করে, যেমন সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল, ক্যানোলা, সানফ্লাওয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? নেই। সিঙ্গাড়া, ডুবো তেলে ভাজা, কালা বুনা, মানে গরুরে মানে কালা বানায় ফেলাইছে, বারবার রিপিটেড হিটে করা, বার্গার, স্যান্ডউইচ, এটা আইসক্রিম, হ্যাঁ, চকলেট, চুইংগাম, হ্যাঁ, চিপস, জুস, এইভাবে যা যা আছে। আচ্ছা, এগুলো খাবার খেলে আপনার বডিতে প্রদাহ হবে কি না? হবে। তাহলে প্রদাহ হবে, আপনি প্রদাহ থেকে বাঁচতে পারবেন না এগুলো খেয়ে। কম খেলেও হবে, বেশি খেলে বেশি হবে। ওকে, এখন কথা হলো যে স্যার একটু খেলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই যদি আপনি পূর্ণাঙ্গ সুস্থ থাকেন। যদি আপনি ধরেন 2-3 মাসে হঠাৎ করে একবার খান, বা বার্থডে কেক আপনি বছরে একবার খাবেন, বার্থডে তো আর আপনার 10 বার হয় না। আর নিজের বার্থডে খাইয়া যদি সবার বার্থডে খাইতে যান তাহলে সমস্যা হবে। বুঝেন না কথা? বছরে একবার যদি একটা লোক বার্থডে খায় তাহলে কোনো সমস্যা নাই তো, হ্যাঁ। কিন্তু সে যদি সারা বছর দুনিয়া সবার বার্থডে খায় তাহলে তো সমস্যা আছে। বুঝতে পারছেন? তো এই জন্যে প্রথমে আগে যদি অনিয়ম একটু করতে চান, সুস্থ হন আগে। সুস্থ হয়ে তারপর মাঝে মাঝে আপনি একটু অনিয়ম করলেন, মানে ফ্লেক্সিবিলিটিটা রাখতে চাচ্ছি। কেননা যদি বলি যে জীবনে খাবেন না তাহলে মন খারাপ হবে আপনার। আরে আমি জীবনে কেক খাইতে পারবো না। হ্যাঁ পারবেন, আপনি সুস্থ হন, কেক খান, প্রদাহ হোক, পরে আপনি রোজা রেখে ব্যায়াম করে ভালো ঘুমিয়ে, হ্যাঁ, কয়েকদিন একটু ভালো খাবার খেয়ে আবার এটাকে আপনি চাইলে ডিটক্সিফাই করতে পারবেন। বুঝলেন কথা? তার মানে আপনি যদি একটু অনিয়ম করতে চান তাহলে আগের নিয়মে আসতে হবে। যে রেগুলার নিয়ম মানে সে মাঝে মাঝে অনিয়ম করতে পারবে। আর যে সবসময় অনিয়মের ভিতরেই থাকে তারা নতুন করে অনিয়ম করার কি দরকার? তার তো কোনো কিছুই নিয়মে চলে না। তাহলে এখন দেখেন এটুক বুঝতে অসুবিধা হয়েছে। তাহলে এবার খাদ্যের বিষয়টা আরও আছে। কি, কখন খেতে হবে খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি খেয়ে অমনি শুলে ভালো কিনা বলেন? খেয়ে অমনি শুয়ে পড়লেন, গুড আর ব্যাড? ব্যাড। কিন্তু এই অভ্যাসটা আমাদের অনেকেরই আছে। আচ্ছা, এখন ধরেন ক্ষুধা না লাগলে খান, কেন? অথবা ফেক ক্ষুধা লাগে কেন? দুটো কারণ। একটা হচ্ছে ক্ষুধা না লাগলেও খান, এখানে অনেকগুলো কারণ। যেমন প্রতিদিন ব্রেকফাস্ট করতেই হবে, এটা একটা নীতি হয়ে গেছে। ক্ষুধা লাগুক না লাগুক এটা একটা ব্যাপার। আর একটা হলো ফেক ক্ষুধা, মানে কাউরে খাইতে দেখছে এরা ক্ষুধা লাগছে, বিরিয়ানির ঘ্রাণ শুকছে, হেয়ার প্যাটের মধ্যে চুরুত করে উঠছে, এটা হলো দেখে ক্ষুধা। আর একটা হলো ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন আপনাকে বারবার খাওয়াবে, ক্ষুধা লাগবে। এটার মানে উদাহরণ হচ্ছে, এখানে কেউ ইনসুলিন নেন আপনারা? এনিওয়ান? আল্লাহ, সব রোগী ভালো হয়ে গেছে, দেশ থেকে ইনসুলিন উঠে গেছে। আচ্ছা, তাহলে বলেন আপনি যদি ইনসুলিন দিয়ে যদি আধা ঘন্টার ভিতর না খান আপনি পারবেন? মাথা ঘুরবে কিনা? আপনার কি হাইপো হয়েছিল কখনো? হ্যাঁ হয়েছে। কয়বার হয়েছে হাইপো? 3 বার হাইপো হয়েছে। তার মানে যাদের ইনসুলিন বেশি তারা হাইপো হয়ে যাবে যদি সে একটু পরপর না খায়। তার মানে ইনসুলিন যারা দেয় তাদের একটু পরপর খেতে হবে। যদি দেরি করে খেতে তাহলে হাইপো হবে। এবং আপনি কি রাত 2টা বাজে হাইপো হয়েছিল কখনো? 2টা-3টার দিকে কখন হয়েছে হাইপো? মাগরিবের টাইম হয়েছে। তার মানে কি খাইতে দেরি করছিলেন? দেরি করছে। বুঝলেন না? খাইতে দেরি করলে হাইপো হবে। তার মানে যাদের ইনসুলিন বেশি, যারা বাইরে থেকে ইনসুলিন নেয়, তারা যদি খাইতে দেরি করে তাইলে কি হবে? হাইপো হয়ে যাবে, তারা খাইতে হবে। তার মানে ইনসুলিন বেশি থাকলে, এই ক্ষুধার কারণ বলতেছি, বুঝতেছেন আপনারা? ক্ষুধা লাগে কেন বেশি? একটা হলো অভ্যাসের কারণে লাগে, প্রতিদিন খান। যেমন এটার প্রমাণ কিভাবে দিচ্ছি দেখেন। রোজার প্রথম কয়েকটা দিন ক্ষুধা লাগে সকালে, কিছুদিন পর দুপুরে, তারপর আর লাগে না। তার মানে অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর লাগে না। তাহলে একটা হলো অভ্যাসের ক্ষুধা, যে আমি রেগুলার খাই। যেমন উনি রেগুলার 6 বেলা খায়, এখন যদি হঠাৎ করে ওনার 1 বেলা দিই উনি পারবে না, তো ওনাকে 6 থেকে 5-এ আনতে হবে, 5 থেকে 4-এ আনতে হবে, 4 থেকে 3-এ আনতে হবে। বুঝলেন? এইভাবে তাকে ঠিক করতে হবে। বুঝতে পারছেন? তো এখন ইনসুলিন বেশি থাকলে ক্ষুধা লাগবে, এটাও প্রমাণ হলো। তাহলে ক্ষুধা লাগার আরও কারণ আছে, যেমন টেনশনে ক্ষুধা লাগে, এটার নাম হলো টেনশনের ক্ষুধা।
আপনি টেনশন করেন, ক্ষুধা লাগবে। আর একটা ক্ষুধা লাগার কারণ হলো রাত জাগা। রাত জাগলে আপনার একটা বিচ্ছিরি ক্ষুধা লাগবে, ওখানে আবার আপনি ওই খেতে হবে ক্রিস্পি ক্রাঞ্চি ডুবো তেলে ভাজা অথবা মিষ্টি জাতীয় কিছু, নাহলে পেট ভরবে না। কেন? কারণ ওই ক্ষুধাটা হইল স্ট্রেসের ক্ষুধা। রাত জাগছেন, বডিতে রেস্ট পাচ্ছে না, বডি ভাবছে না জানি কী হয়েছে, ভয়ানক পরিস্থিতি, ওখানে ঘুমাচ্ছে না, বডিতে ইমার্জেন্সি জারি হয়েছে। বডিতে ইমার্জেন্সি জারি হলে চিনির ক্ষুধা লাগবে। তো যারাই রাত জাগে ওদেরই বেশি প্রিয় খাবার হলো মচমচে কচকচে, বুঝতে পারছেন, ক্রিস্পি ক্রাঞ্চি এবং সুগারি খাবার। দেখবেন এই খাবার খেতে হবে তাদের। রাত জাগলে এরকম বিচ্ছিরি ক্ষুধা লাগে, ঘুম কম হলেও একই রকম। তার মানে ক্ষুধার আরও কারণ জানলাম। এবার ক্ষুধার আরেকটা কারণ বলি, সেটা হচ্ছে পিপাসা লাগলে সেভাবে ক্ষুধা লেগেছে। ওখানে যদি সে এক গ্লাস পানি খায় হালকা পিঙ্ক সল্ট দিয়ে, একটু কুসুম গরম পানি, তাহলে খিদাটা চলে যায় কয়েক মিনিটের ভিতরে। বা একটু গ্রিন টি খায়, বুঝতে পারছেন, বা একটু চিয়া সিড খেয়ে ফেলে, একটু পানিতে গুলে যায়, বা ধরেন একটু ভিনেগার গুলায় খেয়ে ফেলে, ক্ষুধাটা চলে যায়। কিন্তু ও মনে করে ওর ক্ষুধা লাগছে, সে কিন্তু খেয়ে ফেলে। তার মানে অনেকগুলো কারণে ক্ষুধা লাগা, বুঝতে পারছেন। তো এখন ক্ষুধা থেকে যাদের কমাতে চাচ্ছেন, যাদের ক্ষুধা, তাদের জন্য প্রথমে দরকার ফ্যাট অ্যাডাপ্টেশন। ফ্যাট অ্যাডাপ্টেশন মানে কি? নিজের তেলে চলা। এখন নিজের তেলে চলতে হলে কি করতে হবে? ইনসুলিন কমাইতে হবে, তা না হলে আপনার শরীরের চর্বি বার্ন হবে না, সেভাবে বার্ন হবে না যেভাবে আপনি চাচ্ছেন, যদি ইনসুলিন না কমান। ইনসুলিন কমাতে হলে ওই ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় খাবার কমাতে হবে, বা কিছুদিনের জন্য বাদ দিতে হবে যদি বেশি ইনসুলিন থাকে। কাউকে কমাতে হবে, কাউকে বাদ দিতে হবে। এখন কমানোর ক্ষেত্রে কেউ ড্রাস্টিক্যালি কমাতে পারে যাদের কোনো প্রবলেম নাই, যেমন আপনি ভাত না খেলে কী হয়েছে, কোনো সমস্যা না, আমি সুস্থ হওয়ার জন্যে ভাত খাবো না কয়দিন, কিচ্ছু অসুবিধা নেই। যাদের এরকম মাইন্ডসেট তাদের কোনো প্রবলেম না। কিন্তু যাদের ভাত প্রিয় জিনিস, না খেলে মরে যাবে, তাদের জন্য প্রবলেম। তারা কি করবে? হঠাৎ করে একবারে ভাত না ছেড়ে প্রথমে সে ভাত খাবে, তবে ব্ল্যাক রাইস খাবে। আমাদের কথা বলছে, এই যে আমাদের ব্ল্যাক রাইস আছে, কালো চাল, হ্যাঁ, ব্ল্যাক রাইস খাবে, কারণ ও তো ভাত খেতে হবে। ওর ভাতটা একটা দুটো কারণে তার ভাত না খেয়ে পারবে না। একটা হচ্ছে তার সাইকোলজিক্যাল প্রবলেম হবে, যে আমি ভাত খাই নাই, আল্লাহ আমি ভাত খাচ্ছি না, আল্লাহ মানে মানে কি জানি নাই, মানে তালাক হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে বা প্রেমিকা মারা গেছে, এরকম অবস্থা। স্মোকিংও ছেড়ে দিলে কিন্তু এরকম লাগে। যারা স্মোকিং করে হঠাৎ করে পরে কলম চুষে এই করে সেই করে নানানভাবে, মানে সে, বুঝতে পারছেন, এটা হলো তার একটা অভ্যাস, বুঝতে পারছেন, মাইন্ডসেট, যে সে ভাত খাচ্ছে না। আর একটা জিনিস হলো, সে তো চিনির উপর নির্ভরশীল, অর্থাৎ তার তো শরীরের চর্বি বার্ন হয় না, কেননা ইনসুলিন বেশি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, এই কারণে ফ্যাট বার্ন হয় না। তাহলে তার একমাত্র বাঁচার উপায় হচ্ছে চিনি দিয়ে। তো হঠাৎ করে চিনি বন্ধ করে দিলে তার বডিতে এনার্জি প্রোডাকশন হয় না। তাহলে এই ট্রানজিশনাল টাইম, ধরেন আপনার ফ্যাট বার্ন হতে আরও 7 দিন লাগবে বা 5 দিন লাগবে, সময় লাগবে। তাহলে এই সময়টা সে সাফার করবে না, সিরিয়াস সাফার করবে, তার ক্রেভিংস হবে, একেবারে মনে হবে যে হ্যাঁ আমি তো বেশ বাঁচবো না, মরে যাব। যেমন ধরেন হেরোইন নেয় একটা লোক, হঠাৎ করে হেরোইন বন্ধ করে দিয়েছে, কী হবে? গাঁজা খায় নিয়মিত, কিন্তু হঠাৎ করে গাঁজা বন্ধ, এটাকে কী হবে? উইথড্রল সিনড্রোম বলে। উইথড্রল সিনড্রোম মেডিকেল ভাষায়, অর্থাৎ হঠাৎ করে তার একটা জিনিস পাচ্ছে না, নিকোটিন ক্রেভিংস হচ্ছে, ওর বডি নিকোটিন চাচ্ছে, সিগারেট খায় না সে, এখন হঠাৎ করে সিগারেট বন্ধ করে দিছে, গাঁজা খেতে এখন হঠাৎ করে বন্ধ করে দিছে, বডির মধ্যে কামড়াবে, চিবাবে, অনেক খারাপ লাগবে, বুঝতে পারছেন? তো ঠিক সুগার অ্যাডিক্টেড যারা, দোজ হু আর সুগার অ্যাডিক্টেড, কারা? এই যে আমি যাদের কথা এখন বলছি, তাদের কিন্তু একটা অ্যাডিকশন আছে, এটাকে বলে সুগার অ্যাডিকশন। যারা বলে মিষ্টি ভালোবাসি, মিষ্টি প্রিয়, দে আর সুগার অ্যাডিক্টেড, বাট ওরা বলে কার্ব ক্রেভিংস, মানে সুন্দর ভাষা বলে না যে সুগার অ্যাডিকশন, বলে কার্ব ক্রেভিংস, কার্ব ক্রেভিংস বলে। বুঝতে পারছেন যে চিনি না পেলে বাঁচবে না। হ্যাঁ, তো এটা কেন হচ্ছে? কারণ ওর ইনসুলিন বেশি। ওই যে ওনার যেমন ইনসুলিন না দিলে মাথা ঘুরে পড়ে, ঠিক এদেরও এই কারণে হবে। এদেরকে দুইভাবে আপনার মানে ফ্যাট অ্যাডাপ্টেশনে আনতে হবে। এক হচ্ছে কিছু কিছু কার্বস বন্ধ করে দিয়ে অল্প কিছু কার্বস চালু রাখতে হবে, যেমন ব্ল্যাক রাইস খাবে, তো প্রথমে 2 বেলা খাবে, তারপরে আস্তে আস্তে 1 বেলা খাবে, তারপর আস্তে আস্তে কমায় বাদ দিতে হবে। হঠাৎ করে বাদ দিলে পারবে না, দুর্বল হয়ে পড়বে। ঠিক আছে, এটা হলো খাওয়ার বিষয়। আর হলো যে টেনশন কমাইতে হবে, কারণ টেনশন করলে ওই যে ক্ষুধা। আবার ঘুম ভালো হইতে হবে। এখন ঘুম ভালো হওয়ার জন্য তো অনেক কিছু, আপনাদের অনেক, দেখেন পৃথিবীতে
একটা জিনিস খেয়াল করবেন যে ঘুম এমন একটা নেয়ামত আল্লাহর, যাদের ঘুম হয় না, বিছানায় শুয়ে ছটফট করে, ওরা ছাড়া এটার মর্যাদা কেউ বুঝবে না যে ঘুম কত বড় নিয়ামত। আমাদের মতো যারা শোয়ার আগে ঘুমায় পড়ি, আমরা বুঝবো না। আমার একটা মানে আছে, দুর্নাম আছে, সেটা হলো আমি নাকি শোয়ার আগে ঘুমায় পড়ি, বালিশ নাকি মাথায় লাগার আগে আমি নাই। বুঝতে পারছেন? তো এটা একটা দুর্নাম আর কি। তো যাই হোক, আমরা তো বুঝবো না, কিন্তু যাদের ঘুম হচ্ছে না, বিছানায় ছটফট করছে, তারা বুঝে যে ঘুম কি দরকার, ঘুম না হলে কেমন লাগে। বুঝলেন? তাহলে ঘুম ঠিক করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। কিন্তু আপনারা ভাবতেছেন দিস ইজ ইজি ফিক্স, রিবোটিল খেয়ে নিলেই হয়ে গেল। বুঝলেন? ওই যে রেঞ্জিট ফ্রেঞ্জিট খেলে হয়ে গেল, ডিজোপেন খেলে হয়ে গেল। নো, এটা হলো কোনো ফিক্স না, এটা হলো একটা সাময়িকভাবে আপনাকে ঘুম পাড়া রাখছে, কিন্তু এই ঘুম সঠিক ঘুম নয়। মনে রাখবেন, যেই ঘুম ওষুধ দিয়ে ঘুমানো হয় সেটা অরিজিনাল না, ডুপ্লিকেট ঘুম, বলতে পারেন কেমিক্যাল ঘুম। বুঝছেন? কেমিক্যাল, হ্যাঁ, এটা কেমিক্যাল ঘুম, এটা রিয়েল ঘুম না। রিয়েল ঘুমের জন্যে বডিতে মানসিক প্রশান্তি এবং শারীরিক ক্লান্তির প্রয়োজনীয়তা আছে। এই ওষুধ আপনাকে মানসিক প্রশান্তি, শারীরিক ক্লান্তি দিবে না, ওটা অবসাদ করে দিবে আপনাকে, অবসাদগ্রস্ত। আপনি ঘুম থেকে উঠলে অবসাদ ফিল করুন। অবসাদ বুঝেন? মনে হবে সারাদিনই ঝিমাচ্ছেন। অবসাদ না, বিষণ্ণতা আর একটা জিনিস, অবসাদ আর একটা জিনিস। বিষণ্ণতার সঙ্গে মন খারাপের সম্পর্ক আছে, কিন্তু অবসাদ মন ভালো থাকলে হইতে পারে, মন ভালো কিন্তু শরীরে টানে না। অবসাদ মানে ঠিক অবসাদটা হলো কীরকম, সেটা হলো প্যারালাইসিসের আগের মুহূর্ত। ইউ আর নট প্যারালাইজড বাট সেমি প্যারালাইজড, অবশ অবশ, লড়তি চড়তি চায় না কোনো কিছু। বুঝতে পারছেন? এইটা হলো অবসাদ। যারাই সাইকিয়াট্রিক ড্রাগস খায় ওরা অবসাদগ্রস্ত, যারাই ঘুমের ওষুধ খায়, রেঞ্জিট ফ্রেঞ্জিট খায়, ইন্ডেভার খায়, ওদের অবসাদ আছে, ওদের ক্লান্তি ওদের পিছু ছাড়ে না। বুঝতে পারছেন? ক্লান্তি হচ্ছে একটা লোক ক্লান্ত হয় কাজ করে, আর অবসাদ এমনিতেই হয়। ক্লান্তির সঙ্গে অবসাদ, বুঝেছেন? ক্লান্তি কিন্তু আলাদা জিনিস, প্রতিটা শব্দের আলাদা মিনিংস আছে, এটার প্রতিটা শব্দের আলাদা ব্যাখ্যা আছে। শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বুঝি না। আমরা ক্লান্তি অবসাদ মিলিয়ে ফেলি, গুলিয়ে ফেলি। ক্লান্তি হচ্ছে একটা লোক পরিশ্রম করে ক্লান্ত হয়েছে, পরিশ্রান্ত, মানে পরিশ্রমের সঙ্গে পরিশ্রান্তের সম্পর্ক আছে। কিন্তু অবসাদগ্রস্ত, এটার সঙ্গে অলসতার সম্পর্ক আছে, যে বসে থাকতে থাকতে আরও অবসাদ হয়ে গেছে। বুঝতে পারছেন? জ্যাম পড়ে গেছে। আর পরিশ্রান্ত মানে পরিশ্রম করে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়েছে। তো এই ভাষাগুলো এখন তো আর ভাষার মর্যাদা দেখি না, খালি ফেব্রুয়ারি মাসে একটু ভাষা টাষা নিয়ে দেখি সবাই করে, এরপর সারা বছর প্রতিটা ভাষা আলাদা। তাইলে ক্লান্ত পরিশ্রান্ত হচ্ছে ঘুমের জন্য দরকার। ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, তার বিশ্রাম প্রয়োজন, এই বিশ্রামটা হচ্ছে ঘুম। কিন্তু অবসাদ কীভাবে হয়? ওষুধ দিয়ে হয়, অলসতা থেকে হয়। সারাদিন টিভি দেখতে দেখতে অবসাদ হয়ে গেছে, ক্লান্ত হয়নি। এখানে আমরা বলি টিভি দেখে ক্লান্ত হয়েছে, না, সারাদিন টিভি দেখে দেখে অবসাদগ্রস্ত হয়েছে। তারপরে বিষাদ আসবে, এরপর বিষাদগ্রস্ত হবে, ওইটাই ডিপ্রেশন। অবসাদের সঙ্গে বিষাদ আসবে, বিষাদ ডিপ্রেশনের সঙ্গে সম্পর্কিত। অবসাদ থেকে কি হয়? ডিপ্রেসড হয়ে যায় পাবলিক। বুঝছেন? প্রতিটা অর্থ বুঝতে হবে। বাংলায় কে কে ভালো ছিলেন আমি জানি না, আমি বাংলায় একসময় ভালো ছিলাম, এখন তো সাহিত্য চর্চা করতে পারি না। এমন আছে যে বাংলায় আমি মাঝে মাঝে সবচেয়ে ভালো নাম্বার পেয়ে গেছি। কখন পেয়েছি জানেন? যখন প্রশ্ন কারো কমন পড়ে নাই, বানায় লিখতে হবে, সেখানে আমি ভালো। মুখস্থ লিখতে হলে সরি, আমার মুখস্থ জিনিস ভালোই লাগে না। বুঝতে পারছেন? মানে কপি পেস্ট আই ডোন্ট লাইক। হোয়াট আই এম ডুইং, একটা জিনিস আমি করি না, সেটা হলো কপি পেস্ট করি না। আমি যা যা করি এগুলো সব কিছু আমি ভিন্নভাবে করি। সবাই যেভাবে করে আমি সেভাবে করি না। যেমন চিকিৎসা সবাই করে হচ্ছে ওষুধ দিয়ে, আমরা করি হচ্ছে আপনার কথার মাধ্যমে, আপনার জীবনকে পরিবর্তন করার মাধ্যমে, আপনার খাদ্যের প্যাটার্নকে পরিবর্তন করার মাধ্যমে। আপনারা কি এতক্ষণ যে আলোচনাটা হয়েছে বুঝেছেন সবাই? আচ্ছা, তাহলে শোনেন, মোটামুটিভাবে আমরা এই ধারণা পেলাম যে ইনসুলিন এমন একটা জিনিস যেটা চিনির সঙ্গে সম্পর্ক, খাবার
খেলে খাবারের সঙ্গে বাড়বে, আপনি যে খাবারই খান না কেন একটু হলেও বাড়বে। না খেয়ে থাকলে বাড়বে না। তার মানে রোজা হচ্ছে কি এমন একটা চিকিৎসা যেখানে ইনসুলিন কমানোর জন্য রোজা খুব দরকার। এখন রোজা যে রাখবেন, ইনসুলিন না কমাইলে রোজা রাখতে পারবেন না, কষ্ট হবে, মাথা ব্যথা করবে, প্রচণ্ড মাথা ব্যথা করবে। অনেকে এসে আমাদের নিয়ম ফলো করতে যায়, বলে স্যার না খেয়ে থেকে খুব মাথা ব্যথা করছে। আমরা খবরদার, আপনি না খেয়ে থাকা শুরু করে ভুল করেছেন। মানে না খেয়ে থাকার যে যোগ্যতা সেটা অর্জন করতে হলেও আপনাকে 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। প্রথম যে ভুলটা সবাই করে, ধরেন আপনি কারা কারা এখানে কয়েকজন আমি দেখতে পাইতেছি যে তারা আমার নিয়মটা মেনে ছেড়ে দিয়েছে, এখন আবার মানতে এসেছে, হাত তোলেন। একদম না, অনেস্ট, ইউ শুড বি অনেস্ট। একজন, হ্যাঁ এই যে হাসতেছে মিটি মিটি। 3 জন না আরও আছে, এই যে 4 জন, ওই যে ওইটা, এটা পিছনে আগেই বসছে, পিছন থেকে শুনবে, লজ্জায় সামনেই আসতেছে না। তারপরে আর কে, যারা মেনেছেন ছেড়ে দিয়েছেন, মেনেছিলেন এই তো, হ্যাঁ। তাহলে যারা মেনে ছেড়ে দিয়েছেন তারা কি করবে, তারা যে ভুলটা করে, তারা প্রথম থেকে রোজা রাখা শুরু করে যে আমি তো আগে মানছি, খবরদার, ডোন্ট লাইক দিস। যারা মেনে ছেড়ে দিয়েছেন তারা প্রথমে মনে করবেন জীবনে মানি নাই, আবার শুরু করলাম। কিভাবে শুরু করতে হবে? প্রথমে প্রসেসড ফুড বাদ দিতে হবে। প্রসেসড ফুড হচ্ছে সহজে বললে প্রাকৃতিক খাবার বাদে সবই প্রসেসড, শেষ। প্রাকৃতিক খাবার কোনগুলো? যেগুলো মিলিয়ন বছর ধরে আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, আছে, সৃষ্টির আদি থেকে যেগুলো আছে, ওটা হচ্ছে প্রাকৃতিক। আর যেগুলো এই কয়েক বছর, ধরেন 100 বছর 200 বছর ধরে আছে, এই খাবারগুলো এখন আমরা খাচ্ছি, যেগুলো আগে ছিল না। সয়াবিন তেল, গ্রামে কি খেত? সরিষা। আগে কিন্তু আখের থেকে চিনি বানাইতো, এখন কিন্তু ভুট্টার থেকে বানায়। খবরদার, এগুলো কিন্তু বুঝছেন আরো ভয়ানক। কর্ন থেকে, বুঝছেন, কর্ন সিরাপ, ওখান থেকে আরো অনেক কিছু। আখের চিনি এখন কিন্তু অনেক রেয়ার, এখন আখের চিনিও বেশি খাওয়া যাবে না। যারা সুস্থ তারা খেতে পারবে না বলছি না, খেতে পারবে, খুবই পরিমাণে কম, এবং সেটা ডিপেন্ড করে সে কতটা পরিশ্রম করে সেটার উপরে। আর মনে রাখবেন, নেকেড সুগার, ডোন্ট টেক নেকেড সুগার। ডু ইউ নো হোয়াট ইজ নেকেড সুগার? এই যে ধরেন আপনি চিনি শরবত খেলেন, এটা হলো নেকেড সুগার, নাথিং, শুধু একেবারে ডাইরেক্ট ঢুকতেছে, মানে ইঞ্জেকশন দিয়ে চিনি ঢুকানোর মতো। ইউ আর নট ইনজেক্টিং, বাট ডিরেক্টলি ব্লাডে আসতেছে, কোনো ব্যারিয়ার নেই, কেউ বাধা দিচ্ছে না। আর তরল পদার্থ দ্রুত অ্যাবজর্পশন হয় স্টোমাক থেকে। আপনি যে কোনো তরল খাবেন, 2-5 মিনিটের ভিতরে ব্লাডে চলে আসবে, সব শোষিত হয়ে যাবে বডি থেকে। তাহলে আমরা যখন কার্বস খাবো, ইট শুড বি কমপ্লেক্স কার্বস, সেটা মেনটেনিংয়ে আসবে, সেটা পরের ব্যাপার। এখন আপনি যারা শুরু করবেন, প্রথমে কার্বস বাদ দিয়ে করতে হবে। কার্বস বাদ দেওয়া মানে কার্বস শূন্য নয়, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কার্বস কমিয়ে দেওয়া সিগনিফিক্যান্টলি। যেমন ধরেন ডিমে কার্বস আছে, বুঝছেন, শাকসবজিতেও আছে, বাদামে আছে, বুঝলেন না, ডাবের পানিতে তো অনেক আছে। সো কার্বস ফ্রি কেউ হতে পারবে না। খাদ্যের ভিতরেই চিনি আছে, যে কোনো খাদ্যে কম বেশি, শুধু পিওর ফ্যাটে সুগার নেই, পিওর ফ্যাটে সুগার নেই। এখন সুগারের সঙ্গে কার সম্পর্ক? ইনসুলিনের সম্পর্ক। তো যখন আমরা ইনসুলিন কমাতে চাইবো, তখন আমাকে পিওর ফ্যাট খাওয়াটা একটু বাড়াতে হবে প্রথম কয়েকদিনের জন্যে। এখন প্রথম কয়েকদিনের জন্য কেন বাড়াতে হবে? যদি না বাড়াই তাহলে খাবো কি? যেমন প্রোটিনেও সুগার বাড়ে 50%, সুগার বাড়ে 100%, বুঝতে পারছেন? প্রোটিনে 50%, সুগারে, আর ফ্যাটে হচ্ছে 0%, 1%, 3%। পিওর ফ্যাট যত পিওর ততই তার ইনসুলিন রেসপন্স অনেক কম। তাহলে আমাকে ফ্যাট খেতে হবে কয়দিনের জন্যে? কারো ক্ষেত্রে 4 দিন, 5 দিন, কারো ক্ষেত্রে 7 দিন। তারপর ফ্যাট খেতে হবে না? হ্যাঁ, অল্প খেতে হবে। কেন? কারণ এবার আপনাকে ভেতরের ফ্যাটটা বার্ন করতে হবে। এদিকে আসেন, আপনি আমার কাছে আসেন। হ্যাঁ, আর কে? এই যেমন ধরেন এই যে ভাই, ওনার ওজন কত বলে আপনাদের ধারণা? 100 কত? না, আপনি বলেন কত ওজন? 131। যারা 36 বলেছে ও কাছাকাছি বলেছে। তাহলে এখন দেখেন ওর শরীরে অনেক চর্বি। বয়স কত আপনার? 32 আর হচ্ছে 100, ওজন কত? 31। বয়স কত? শুধু 32। আচ্ছা, তো এখন এই যে দেখেন তার যে শরীরের অতিরিক্ত ফ্যাট, এটা কিন্তু তার একটা এনার্জি প্যাক, এটা কিন্তু তার শক্তি।
এটা খুব বুঝলে হয়ে যাবে আজকে মোটামুটি। এখন আমার উদ্দেশ্য কি, এই ফ্যাট বার্ন করা নাকি এই ফ্যাট জমানো? এখন শোনেন, যারা বলে আমরা নাকি চর্বি খেতে দেই বেশি, যারা বলে, এদের মতো বোকা আর পৃথিবীতে নেই। কেননা আমাকে ফলো করে ওর 30 কেজি কমবে, 40 কেজি কমবে, 50 কেজি কমবে, 60 কেজি কমবে, অবশ্যই কমবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ না, আলহামদুলিল্লাহ হলো কমে গেছে, ইনশাল্লাহ কমবে। আপনার আম্মা কইলেও আলহামদুলিল্লাহ কওয়া যাবে না, আপনি ওরা শাশুড়ি হলে আলহামদুলিল্লাহ কওয়া যাবে না, কইতে হবে ইনশাল্লাহ কমবে। আবেগে বললে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তা এখন ইনশাল্লাহ কমবে। এখন শোনেন, তাহলে এ যদি বেশি চর্বি খায়, কথা শোনেন, তাহলে কি চর্বি কমবে? এই ফ্যাট বেশি খেলে ফ্যাট কমে, এই কথাটা বুঝছেন? তাহলে ও ধরেন প্রথম 5-7 দিন কি করবে, ফ্যাট খেতে হবে। কেননা প্রোটিন বেশি খেলে সুগার চলে আসবে, ভাত বেশি খেলে সুগার আসবে, চিনি বেশি খেলে সুগার আসবে, ফল বেশি খেলে সুগার আসবে, রুটি বেশি খেলে সুগার আসবে। তাহলে তো এগুলো খেতে পারতেছে না সে, তাহলে খাবে কি? ফ্যাট। তা ফ্যাট খেলে সে আরও ফ্যাটি হয়ে যাওয়ার কথা, ফ্যাটি হয়ে যাওয়ার কথা, কিন্তু ও হবে না। কেন হবে না? এই কারণে যে ও এই ফ্যাটটা খাচ্ছে হচ্ছে ওর ফ্যাট বার্নিং স্টার্ট করার জন্য। কীরকম? ধরেন মোটরে প্রথমে পানি দিলেন, মোটর স্টার্ট করার জন্যে। পানি যখন মোটর থেকে ওঠা শুরু হলো, আপনি তো আর পানি দিচ্ছেন না। আমরাও তাকে প্রথমে একটু ফ্যাট খাওয়াইয়া মানে তাকে টোপ দিতেছি যে এই ফ্যাট 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 বার্ন করো, ফ্যাট বার্ন করো বডিকে। তো ফ্যাট বার্ন শুরু হয়ে গেলে এবার খায়ও না, চুপ, মুখ বন্ধ করে দিব, মানে রোজা রাখবে। তখন তার এই ফ্যাটগুলো বার্ন হবে। এখন হবে না, এখন ফ্যাট বার্ন হবে না। কেন? কারণ ও যে ভাত খেলে চিনি আসবে, চিনি আসলে এই ফ্যাট বার্ন হবে না। চিনির সাথে কিসের সম্পর্ক? তাহলে ইনসুলিনের সাথে কিসের সম্পর্ক? ফ্যাট বার্নিংয়ের সম্পর্ক। মানে ইনসুলিন না কমাইয়া ফ্যাট বার্নিং করা যাবে না, এটা মাথায় ঢুকাবেন। তাহলে ইনসুলিনের সাথে কিসের সম্পর্ক? চিনির সম্পর্ক। চিনি খাইতে হবে, অথবা চিনি টেনশন করে রাত জেগে বানাইতে হবে, তাইলে ইনসুলিন বাড়বে। বুঝতে পারছেন? এবার যারা প্রথম থেকে শুনতেছেন বুঝছেন না, যারা নতুন এসেছেন তারা এই ভিডিও পরে আপলোড করা হবে, পরে দেখে নেবেন। লাইভ তো দেওয়া যাচ্ছে না, নেটের সমস্যা। আমরা এখন এই ইউটিউবগুলোতে রেকর্ডেড ভিডিওগুলো দিয়ে দিব ইনশাল্লাহ, সামনে আরও দিব, ফুল ভিডিও থাকবে, রেকর্ড হচ্ছে। তাহলে এখন আর শোনার দরকার নেই, ও তো এখন ঘুমাবে, ফুল থাকবে। ইয়েস, তাহলে ঘুমাই। হ্যাঁ শোনা যাবে, হ্যাঁ এরকম আরও আছে। তাহলে এখন আসেন, এই যে ওর শরীরে যে ফ্যাটটা কেন বার্ন হতে পারছে না বলেন? কারণ ওর শরীরে ইনসুলিন বেশি আছে, ইনসুলিন কমাইতে হবে। এখন ওর যে ইনসুলিন বেশি আছে, আমি আন্দাজে বললে তো হবে না, কারণ আমরা আন্দাজে কাজ করি না, আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে কাজ করি, টোটাল সায়েন্টিফিকভাবে সাজানো আমার এটা। এই যে ধরেন এখন যে আমাকে নিয়ে কেউ কিছু করতে পারতেছে না, তার একটা প্রধান কারণ হলো আমি বিজ্ঞান ভিত্তিক চর্চা করি, এই জন্যে কেউ আমাকে নাড়াইতে পারবে না। তারা এখন অন্যান্য বিভিন্ন উপায়ে ধরেন আমাকে ভিন্ন ফাঁদে ফেলার চেষ্টা করবে, আমার চরিত্র হননের জন্যে, অথবা আপনাদের আমার প্রতি যে বিশ্বাস সেখানে আঘাত করার জন্যে, বা বিশ্বাসটাকে নষ্ট করার জন্যে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে অনেক রকম উল্টাপাল্টা বলবে, কিন্তু এখন সায়েন্স নিয়ে কেউ আগাবে না, কারণ এটা 100% সায়েন্টিফিক। আর ডাক্তাররাও কথা বলবে না, কেননা এখন ডেভিডসন যেটা টেক্সট বুক অফ মেডিসিন, সেখানে অলরেডি ফাস্টিং প্রোটোকল চলে আসছে, 5:2 ফাস্টিং। আমরা যেমন সপ্তাহে 2 দিন রোজা রাখি, ডেভিডসন বলেছে 5 দিনে 2 দিন ফাস্টিং করতে। এটা ডেভিডসনের ডায়াবেটিস চ্যাপ্টার আছে 732 বা 34 নম্বর পৃষ্ঠায়, নতুন 24 এডিশন। এবং ওই আমরা যেমন সাদা ভাত খেতে নিষেধ করি, ডেভিডসনে স্পষ্ট আছে সাদা ভাত, সাদা পাস্তা, হ্যাঁ সাদা রুটি, এবং সাদা না ওখানে আছে জুস, মানে সাদা জুস না, মানে জুস মানে ফ্রুট জুস, মানে জুস আর কি, যে কোনো জুস আর কি, সেটার নাম ফ্রুট হোক বা যাই হোক, জুস ওর খুব প্রিয়, তাই না আম্মু? হ্যাঁ চিপ জুস খুব প্রিয়, তাই না মা? ছোটোবেলা থেকে সবাই ধরায় দিছে, হ্যাঁ এই জন্যে ও বেচারা মন খারাপ করতেছে, চেহারাই নষ্ট হয়ে গেছে যখন শুনছে জুস খাওয়া যাবে না, তা খাবে কি? প্রিয় খাবার সব বাতিল হয়ে যাচ্ছে, বেচারা খুব মন খারাপ। আচ্ছা যাই হোক, তা এখন ইনসুলিন ওর বেশি, আমরা চেক করব এবং তার প্রমাণ দিতেছি। যেমন দেখেন ওর ঘাড় এখানে কালো, বগলের নিচেও কালো, দেখবেন ওখানে অনেক স্কিনে দাগ পড়ে গেছে, নাকি ফেটে গেছে না? হ্যাঁ। তারপর হচ্ছে ওর দেখবেন ভিটামিন ডিটা কম পাবো, আর ওর ট্রাইগ্লিসারাইড বেশি পাবো, টিজি, এইচডিএল কম পাবো, সিআরপি বেশি পাবো, তাহলে ওর ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি পাবো, বুঝছেন? তাহলে এটা হলো রিপোর্ট, আমি বলে দিচ্ছি, কিন্তু আমি বলে তো হবে না,
আপনি টেস্ট করাবেন, টেস্ট ছাড়া বুঝছেন আমরা কাজ করব না, কেননা প্রমাণ লাগবে আমার। আমি যে কথাগুলো বলছি সেটার প্রমাণ দরকার। বিজ্ঞান ভিত্তিকভাবে যদি কোনো জিনিসকে সাজাতে হয়, স্ট্রাকচার করতে হয়, তাহলে পরীক্ষা ম্যান্ডেটরি। তাহলে আমরা বেসিক পরীক্ষাগুলো তাকে করাবো। ভিটামিন ডি লেভেল কত, কেন করাবো? কারণ ভিটামিন ডি যদি তার কম থাকে, ওর ইমিউনিটি কম থাকবে, তাহলে তার ইমিউনিটি বাড়াতে হলে ভিটামিন ডি বাড়াতে হবে। এবং ভিটামিন ডি যদি কারো অভাব থাকে তাহলে 300 রকম রিয়াকশন আমার বডিতে কিন্তু প্রতিনিয়ত মিলিয়ন রিয়াকশন হয়। ডু নো কেমিক্যাল রিয়াকশন? এই যে আমি কথা বলছি, দ্যার লট অফ কেমিক্যাল রিয়াকশন আমার বডিতে। আপনি হাসলেও এক ধরনের কেমিক্যাল রিয়াকশন, আপনি কানলে আরেকটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, আপনি টিভি দেখলে আরেক ধরনের কেমিক্যাল, আপনি ভিডিও গেম খেললে এক ধরনের কেমিক্যাল রিয়াকশন, আপনি ব্যায়াম করলে এক ধরনের কেমিক্যাল রিয়াকশন। ডু নো এভরিথিং ইজ কেমিক্যাল রিয়াকশন। আপনার মাসেল এই যে পাম্প করছেন, এই মাসেলটা এটা করার জন্য কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, রিপোলারাইজেশন ডিপোলারাইজেশন হইতেছে। হ্যাঁ, আমি বেশি সায়েন্স বলে তো লাভ নাই, বুঝবেন না, তবে এটা বুঝতে পারছেন, এভরিথিং কেমিক্যাল রিয়াকশন। তাহলে অ্যাবাউট 300 কেমিক্যাল রিয়াকশনস উইল বি হ্যান্ডিক্যাপ আপনার ভিটামিন ডি ঘাটতি থাকলে। 300 কেমিক্যাল রিয়াকশন উইল বি হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপ মানে কাজ করতে পারবে না। হ্যান্ডিক্যাপ মানে কি? বিকলাঙ্গ। হ্যান্ডিক্যাপ মানে কি? একটা লোক হ্যান্ডিক্যাপ মানে কি? ও বিকলাঙ্গ, ও কাজ করতে পারে না, ওর হাত পা নেই বা প্যারালাইজড, বুঝতে পারছেন? হ্যান্ডিক্যাপ। তো 300 কেমিক্যাল রিয়াকশনস, ক্যান ইউ ইমাজিন? আপনার ভিটামিন ডি দেখেন, আপনারা যাদের 90-100 আছে দে আর ইন গুড পজিশন, বাট যাদের 30-এর নিচে আছে দে আর ইন ভেরি ওর্স্ট পজিশন। যাদের 50-এর নিচে আছে তারাও সাফার করবেন। 50-এর উপরে থাকলে মোটামুটি বাঁচবেন, যত বেশি তত ভালো, তবে নট মোর দ্যান 100 মানে এটাকে পরীক্ষার খাতার মতো মনে করেন। 100-তে 100 পাইছেন, ভেরি গুড। 90% ভালো, 80 পাইছেন, লেটার পাইছেন। এরপর যত কমবে ততই আপনার ছাত্র খারাপ, ইমিউনিটি খারাপ। তাহলে ইমিউনিটির সঙ্গে সরাসরি সম্পর্কিত হচ্ছে ভিটামিন ডি। এটা কোভিডের পর অনেকে রিয়েলাইজ করেছে। এখানে একটা কথা না বললেই নয়, আমি কিন্তু কোভিডের আগে থেকেই ভিটামিন ডি সম্পর্কে কথা বলে আসছি। 19 সালের থেকে আমি বলছি, এমনকি আমার অনেক পুরাতন ভিডিও আছে, আমি রাস্তায় হেঁটে হেঁটে রোদের ভিতরে ভিডিও করছি। তো তখন আমাকে সবাই পাত্তা দিত না, এই কারণে যে এই কোত্থেকে আসছে, আসলেই ডাক্তার কিনা, গ্রামের মধ্যে হাইটে বেড়াইতেছে, কী সব পাগলের মতো বলতে আছে। হ্যাঁ, চেম্বারে বসে অ্যাপ্রন পরিয়া মানুষ প্র্যাকটিস করে, হ্যাঁ গেঞ্জি পরিয়া এই রাস্তার এতে হাইটে হাইটে ভিডিও করে। তো প্রথমেই হলো, আপনি কি ডাক্তার? আসলেই কোনো ডাক্তার? আন্ডারস্ট্যান্ড? তো যাই হোক, তো এখন ওই ভিডিওগুলো দেখবেন আপনারা, পুরাতন ভিডিওগুলো, যে আমি কথাগুলো বলেছি কিনা। বিশ্বাস করেন, যারা প্রথম দিকের ফলোয়ার, কোভিডে তাদের কিচ্ছু হয় নাই, কেননা ওদের ভিটামিন ডি লেভেল অনেক ভালো ছিল। যাদেরই ভিটামিন ডি লেভেল অনেক ভালো ছিল, কোভিডে কিছুই হয় নাই তাদের। এটা তো একটা ফ্যাক্টর বললাম, দেয়ার আর লট অফ আদার ফ্যাক্টরস, মাল্টিফ্যাক্টোরিয়াল, বাট একটা ফ্যাক্টরও যদি আপনার ভালো থাকে, ইউ আর ইন দ্য ভেরি সেফ জোন। এখন ও কী খাবে দেখেন, প্রথমে সে প্রসেস ফুড খাওয়া বন্ধ, এরপর সে ভাত রুটি ফল দুধ বন্ধ করবে। কিভাবে করবে? ওই যে বললাম, পর্যায়ক্রমে। যদি দেখা যায় যে বন্ধ করে সে পারছে না, তাহলে একটু ব্ল্যাক রাইস খাবে। আমার কথা বুঝতে পারছেন? তবে অর্গ্যানিক ব্ল্যাক রাইস হতে হবে। এখন অর্গ্যানিক ব্ল্যাক রাইস কোনটা? যেটা হচ্ছে এমন একটা ব্ল্যাক রাইস যেখানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করা হয়নি। শুধু তাই না, সেটার বীজটা হচ্ছে আদি বীজ, যেটা জন্মের পর থেকে যেই বীজ, মানে হাইব্রিড না, জেনেটিক্যালি মডিফাইড না, নন জিএমও। আচ্ছা, এবার মাটিটা হলো সেই মাটি যেখানে কোনো কেমিক্যাল নাই। এটা পরীক্ষা করে হচ্ছে, এই যে এখানে দেখেন ইউএসডিএ, এই যে নন জিএমও যে সার্টিফিকেট দিয়েছে, গ্লুটেন ফ্রি যে সার্টিফিকেট দিয়েছে, অর্গানিক যে সার্টিফিকেটগুলো দিয়েছে, এগুলো কোন কোন প্রতিষ্ঠান থেকে দেওয়া, এগুলো এখানে লেখা আছে, বুঝতে পারছেন? তো এখন কোনোটা ইউএসডিএ দেয়, কোনোটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা আছে, এরকম এক একটা দেশের এক এক রকম মানে অর্গানিক সার্টিফিকেশন আছে। তো এটা হচ্ছে একটা সার্টিফাইড অর্গানিক প্রোডাক্ট, অর্গানিক ব্ল্যাক রাইস। তার মানে জমি, খেয়াল করেন, জমি অর্গানিক হতে হবে। জমি অর্গানিক হওয়া কিন্তু বাংলাদেশে সম্ভব, বাংলাদেশে সম্ভব না। যদি কেউ বলে আমি বাংলাদেশে অর্গানিক করি, হি ইজ লাইং। কেননা যারা অর্গানিক চেষ্টা করেছে ওদের সবাইকে আমি চিনি, তারা কেন ব্যর্থ হয়েছে সেটা আমি জানি। সামনে যারা চেষ্টা করবে, আবারও বললাম, ব্যর্থ হবে। সো অর্গানিক বাংলাদেশে ট্রাই করবে না, করলে সে ধরা খাবে। বাংলাদেশে প্রাকৃতিক করতে হবে। এই প্রাকৃতিকের জন্য হচ্ছে ওই যে সুভাষ পালেকার কৃষি যেটা আছে, এসপিএনএ পদ্ধতি, ওইটা হচ্ছে একমাত্র যেটা করলে আমরা একটা প্র্যাকটিক্যালি রেজাল্ট পাবো। কেননা ইন্ডিয়াতে 1 কোটির মতো কৃষক, তারা এটা ফলো করে চরম রেজাল্ট পেয়েছে। তাহলে আমি এমন একটা জিনিস ফলো করতে হবে যেটাতে রেজাল্ট আনা সম্ভব। আর অর্গানিক হলে কি হবে? প্রোডাকশন হবে না, আলটিমেটলি খরচ শুধু হবে
এটা কেউ টিকতে পারবে না, করেছে যারা অনেক টাকা খরচ করে বন্ধ করে দিচ্ছে। তাহলে আমার দেশের জন্য যেটা উপযোগী আমাকে সেটাই প্র্যাকটিস করতে হবে। প্রাকৃতিক হলে 3 বছরের ভিতরে ফলনও বেশি হবে, খরচ কমে একেবারে জিরোতে চলে আসবে। কেমিক্যাল ফার্টিলাইজারের খরচ নেই, কেমিক্যাল পেস্টিসাইডের খরচ নেই, বুঝতে পারছেন? বরং ওই গরুর গোবর থেকেই সব কিছু হবে, গরুর গোমূত্র থেকে সব হবে, গরুর দেশি গরু লাগবে। তা এখন গরুও হচ্ছে সাথে, এ দিয়ে আবার মুরগি হাঁসও পালা যাবে, এ দিয়ে আবার মাছ চাষ করা যাবে। তাহলে একটার একটার পরিপূরক হবে, আলটিমেটলি কোনোটারই খরচ আর হবে না, একটা আরেকটা দিয়ে চলবে, বুঝছেন? এখন যেমন হচ্ছে কেমিক্যাল দেওয়ার ফলে জমি নষ্ট হচ্ছে, মাছ নষ্ট হচ্ছে, পশু পাখি নষ্ট হচ্ছে, সবাই ধ্বংস হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইডের কারণে। তখন আবার আমরা একটা আরেকটাকে দিয়ে পরিপূরক হবে। উইদিন 3 ইয়ার্স সে অনেক ভালো লাভ করতে পারবে। ক্লিয়ার? তাহলে বাংলাদেশে প্রাকৃতিক হবে, তো এটা অর্গানিক। তো এই অর্গানিক হচ্ছে লাইক ডায়মন্ড, গোল্ড না, ডায়মন্ড। এখন এই অর্গানিকের, এটা আমাদের দেশে হয়নি, কি হয়েছে ওখানে জমি ঠিক আছে কিনা, অর্গানিক কিনা, পানি অর্গানিক কিনা, বাতাস, ওখান থেকে বাতাস ধরে নিয়ে যায়, এই যারা সার্টিফিকেশন দেয় বাতাস নিয়ে টেস্ট করে বাতাসে কেমিক্যাল আছে কিনা, ওখানকার পানিতে কেমিক্যাল আছে কিনা। এবং আরেকটা জিনিস দেখে যে বাফার জোন আছে কিনা, যে পাশের ওই এলাকায় যে সার দিতেছে সেখান থেকে আবার এই জমিতে ঢুকবে কিনা। বাফার জোন লাগে, অর্থাৎ এই চতুর্দিকে খামারের গাছপালা দিয়ে অনেকটা এরিয়া থাকে, ওদের একটা এতখানি কতটা এরিয়া, হ্যাঁ এই এরিয়ার ভিতরে আলাদা। তো এবং অনেক কিছু মেনটেন করতে হয়, প্রায় 95টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় অর্গানিকের জন্য। এটা কি সম্ভব বাংলাদেশে করা? বাতাস তো গেছে, সব পানিও গেছে, জমিও গেছে, কেমনে পারবেন আপনি? এই জন্য আমাদেরকে প্রাকৃতিক করতে হবে, এসপিএনএফ করতে পারবেন, ঠিক আছে? তো যারা এসপিএনএফ করতে চান, আমাদের ওই যে কৃষি পরম্পরা আছে, রহমত শহীদুল ইসলাম ভাই আছে, এবং আমাদের নিজস্ব আর একটা আমরা দিয়ে দিব কিছুদিন পর, নেটটা একটু ভালো করে চালু হলেই, যে ওখান থেকে আপনারা যোগাযোগ করবেন, আমরা ট্রেনিং সব কিছু, এমনকি আপনার প্রোডাকশনকে সেল করার পর্যন্ত ব্যবস্থা করে দিব। আপনি প্রযুক্তি পাবেন, সাপোর্ট পাবেন, বীজ পাবেন, এবং আপনি যখন প্রোডাকশন করবেন সেটা সেলেরও ব্যবস্থা হবে। তাহলে আর আপনার তো মানে এটাকে আমরা কি করতে চাচ্ছি, হ্যাঁ এই সেক্টরটাকে ডেভেলপ করতে যাচ্ছি। এখন মানুষকে বিষমুক্ত করার পরে জমি বিষমুক্ত করতে হবে, আর জমি বিষমুক্ত না থাকলে, কেমিক্যাল মুক্ত জমি না হলে আস্তে আস্তে এই জমি থেকে আর কিছু বের হবে না, শেষ। এখন আমাদের যেমন মারছে ওষুধ দিয়া, জমি মারছে কেমিক্যাল দিয়া। এখন মানুষ বাঁচাতে হলে জমি বাঁচাতে হবে, আর জমিকে কেমিক্যাল মুক্ত করতে হলে প্রাকৃতিকে আসতে হবে, সেই কেঁচো পদ্ধতিতে আসতে হবে। তো যাক, আপনারা বুঝলেন, এটা আর একটা অধ্যায়ে চলে গেলাম, সরি, কিন্তু এটা বলতে হবে, আসলে সবাই তো সব বুঝে না। অর্গানিক মানে ডায়মন্ড। এই ব্ল্যাক রাইসটার প্রতিটা রাইসকে মনে করেন এক একটা ডায়মন্ড, এটা ভাত না, এটা এক একটা ডায়মন্ড। দিস ইজ ভেরি রেয়ার পিস, এবং পৃথিবীর নাম্বার 1 এটা আপনার পরে খোঁজ নিয়ে দেখেন, হ্যাঁ, যে কোন দেশে হয় কি হয়। আমি বলতেছি যে অনেক দেশেই অর্গানিক হয়, কিন্তু অনেক দেশে অর্গানিক হয় না, আমার কথা বুঝতে পারছেন? তো আমরা এটা কোত্থেকে আনছি, এটা ওরা আছে আমাদের বলে দিবে। এটা কি ভিয়েতনামের বোধহয়, নাকি চায়না না ভিয়েতনাম, ওদেরকে জিজ্ঞেস করো তো এটা কোন দেশে থেকে ইয়ে করছে। তো এখন অর্গানিক একই দেশে, ধরেন ভিয়েতনামে কিন্তু অর্গানিক ছাড়াও আছে, কিন্তু অর্গানিকও আছে, বুঝতে পারছেন? চায়নাতে আবার কিছু কিছু এরিয়া আছে যেখানে অর্গানিক হয়। তো আমরা দেখি যে সার্টিফিকেশনগুলো হচ্ছে যে আসল, হ্যাঁ, যে এই যাদের এই সার্টিফিকেটগুলো আছে অর্গানিক, বুঝছেন তো আপনারা? তাহলে ও এখন কি করবে, যে যদি দেখা যায় যে ভাত ছাড়ে তার সমস্যা হচ্ছে, সে এই অর্গানিক ব্ল্যাক রাইস খাবে। প্রথমে সে যদি মনে করে 2 বেলা খেলে ভালো, 2 বেলা খাবে, তারপর 1 বেলা খাবে, তারপর বাদ দিয়ে দিবে। বাদ যতদিন না দিবে ততদিনে তার ফ্যাট অ্যাডাপ্টেশন শুরুই হবে না, বুঝেননি কথা? এই যে কমাচ্ছে, কমানোর পিরিয়ডে কিন্তু ফ্যাট অ্যাডাপ্টেশন হবে না। কখন হবে? বাদ দেওয়ার পরে শুরু হবে। বাদ দেওয়ার ধরেন 5 দিন বা 7 দিন পরে তার ফ্যাট বার্নিং শুরু হবে। ফ্যাট বার্নিং শুরু হলে সে বুঝবে কি করে? ফ্যাট বার্নিং শুরু হলে সে বুঝবে কি করে? এই ফ্যাট বার্নিং যে হচ্ছে, এই অবস্থার নাম হচ্ছে, আপনার বডিতে ফ্যাট বার্নিং হয় না, যেমন ওর এখনকার কন্ডিশন, ওর ফ্যাট বার্নিং বন্ধ, ওজন বাড়ছে, তাই না? এখন আস্তে আস্তে বাড়তেছে, এবং আপনি যে খাওয়া তো আর বেশি খান না এখন, তাও তো ওজন বাড়তেছে। তার মানে ও এখন কম খেলেও ওজন বাড়তেছে, বুঝতে পারছেন? ওজন বাড়া কিন্তু তার কম খেলেও ওজন বাড়তেছে, তার মানে তার ফ্যাট কিন্তু জমা হচ্ছে, ফ্যাট বার্ন হচ্ছে না, কম খেলেও হচ্ছে না, আন্ডারস্ট্যান্ড? বরং কম খেলে সে দুর্বল লাগবে আরো।
কম খেলে আরও, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? এটা কিন্তু বোঝার খুবই দরকার। এইখানেই আমি যেই কথাগুলো বলি তার মূল কথাটা এখান থেকে আসবে। কারণ ফ্যাট বার্নিং না বুঝলে কিন্তু আপনি কোনোভাবে হৃদরোগ থেকে ভালো হইতে পারবেন না, ফ্যাটি লিভার থেকে ভালো হইতে পারবেন না। 60-70টা রোগ, যেটা এখানে আমি একটু পরে বলবো, যে এখানে যতগুলো রোগ আছে, মেইন রোগ হলো ডায়াবেটিস। বুঝতে পারছেন? এই ডায়াবেটিস হলো সকল রোগের জননী। এই জননীর যদি বাচ্চা কাচ্চা, আন্ডা বাচ্চা আছে যতগুলা, সেগুলো কম না। একটা প্যারালাইসিস, একটা হার্ট অ্যাটাক, রিং, বুক ফাড়া, এগুলো কোনোটাই কম না। তার বাচ্চা একটা অনেক শক্তিশালী বাচ্চা, নর্মাল কোনো না। হ্যাঁ, আন্ডা বাচ্চা মানে খুব সিরিয়াস ডিজিজ, যেগুলোতে মানুষ এখন মারা যাচ্ছে, টপ 5 সবগুলো। ঠিক আছে? তাহলে এটা কি বুঝছেন যে ওর এখন ফ্যাট বার্নিং হচ্ছে না? তার মানে এটাকে আমরা বলছি ফ্যাট ডিপোজিশন স্টেট, যে আপনি কম খেলেও চর্বি জমা হবে। প্রমাণ হচ্ছে তার ওজন বাড়তেছে। তাহলে ও ফ্যাট ডিপোজিটেড স্টেট। কি এটা? ফ্যাট ডিপোজিশন হচ্ছে, মানে ফ্যাট জমা হচ্ছে, ফ্যাট জমা হচ্ছে। ও আন্ডারস্ট্যান্ড? এটা বুঝতে পারছেন? এখন ওকে ফ্যাট বার্নিং স্টেটে আনতে হবে। এই যে এখন যে ফ্যাট বার্নিং হচ্ছে না, তাকে যে আমি ফ্যাট বার্নিং স্টেটে আনবো, এটাকে বলা হচ্ছে ফ্যাট অ্যাডাপ্টেশন বা মেটাবলিক সুইচিং। মেডিকেল ভাষায় যারা একটু ভালো বুঝে তাদের জন্য হচ্ছে মেটাবলিক সুইচিং। মেটাবলিক সুইচিং মানে কি? আপনি আর একটু এদিকে এসে দাঁড়ান, কষ্ট হচ্ছে? ও, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ, না, মেটাবলিক সুইচিং মানে কি? মানে তার একটা মেটাবলিজম বন্ধ ছিল। কি মেটাবলিজম বন্ধ ছিল বলতে পারবেন? ফ্যাট মেটাবলিজম। এক্সিলেন্ট। আপনারা নতুন যারা শোনেন, কি মেটাবলিজম বন্ধ ছিল? আগে বলেন মেটাবলিজম মানে কি? মেটাবলিজম মানে হচ্ছে, ধরেন আপনি চিনি বার্ন করে এটিপি তৈরি করলেন, সুগার ক্ষয় করে, ধরেন সুগার বডিতে ঢুকলো, সেটা থেকে এটিপি বা শক্তি তৈরি হলো। তার মানে খাবার থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়াকেই সহজে মেটাবলিজম বলে, সহজ ভাষায়। বুঝতে পারছেন? যাদের মেটাবলিজম রেট ভালো, তাদের অল্প খেলে বা বেশি খেলে ওজন বাড়ে না। দেখেন, ছোটবেলায় আমি ওজন বাড়ানোর জন্যে অনেক চেষ্টা করেছি। আপনারা কেউ করেছেন ছোটবেলায়? যে ওজন কম, খুব কঙ্কাল বডি, ওজন বাড়ানোর জন্য প্রচুর। এই যেমন উনি, আপনি তো এখনও চেষ্টা করতেছে ভাই। এই যে উনি আর কে? উনি, হ্যাঁ, এই যে ওনার মা আর কি। আর আপনারা দুইজন, ওই যে আপনারা দুইজনই ডায়াবেটিস, বাম দিকে উনি ডায়াবেটিস আছে, আলহামদুলিল্লাহ। আর কে? আপনি। তাহলে দেখেন, অনেক খেয়েছেন, ওজন বাড়ে নেই। কেন? মেটাবলিজম ঠিক ছিল। মেটাবলিজম তখনও ঠিক ছিল। মেটাবলিজম নষ্ট হওয়ার পরে কম খেলেও ওজন বাড়বে, অল্প খেলে ওজন বাড়বে। আপনি না খেয়ে থাকলে মাথা ঘুরাবে, পড়ে যাবেন, ওজন বাড়বে। আমাকে রুগীরা কি বলে, স্যার এত কম খায় তাও ওজন বাড়ে। মহিলারা বলে, স্যার মনে হয় যে পানি খেয়ে ওজন বাড়ে আমার। পানি খেয়ে তো বাড়বেই, কারণ পানিটা তো জমা হয়ে যাচ্ছে শরীরে। কারণ ইনসুলিন পানি ধরে রাখে, চিনি পানি ধরে রাখে। ও যে পানি খায়, পানি তো ভিতর থেকে বেরোয় না। বুঝলেন না কথা? পানি খেয়েও বাড়ে, বাতাস খেয়েও বাড়ে। কেন? কিছু না খেলেও দেখা যাচ্ছে অনেক, একটা লোক খেতে তো হয় কিছু না কিছু, না খেয়ে আর কতক্ষণ? খেলে পরে যা খায় সেটা তার ওজন বাড়তে, মানে চর্বি জমাতে সহযোগিতা। তো এটা হলো ফ্যাট ডিপোজিশন। অ্যান্ড ফ্যাট ডিপোজিশনকে আমি ফ্যাট অ্যাডাপ্টেড আনতে হলে মেটাবলিক সুইচিং দরকার। সুইচিং মানে হলো তাকে আমি সুগার মেটাবলিজম থেকে ফ্যাট মেটাবলিজমে সুইচ করব। মানে ওর যে বডিতে ফ্যাট বার্ন হচ্ছে না, একটা মেটাবলিজম সিস্টেম শাটডাউন করা, বন্ধ, সেটাকে চালু করব। ধরেন আপনারা গাড়িতে তেল নেন, গ্যাস নেন, দুটো, একটা গাড়ি আছে না, তেল গ্যাস দুটোতেই চলে, অথবা ব্যাটারিতে চলে, হাইব্রিড যেটা ব্যাটারিতে চলে তেলেও চলে। তো যখন দেখা যাচ্ছে যে ব্যাটারিতে ফুল চার্জ থাকে, হ্যাঁ, তখন গাড়ি ব্যাটারিতে চলে। আবার গাড়ি চললে পরে, তেলে চললে ওই ব্যাটারি চার্জ হয়, চার্জ হওয়ার পরে ওইখান থেকে আবার, মানে যখন দরকার হয় সে ব্যাটারি থেকে খরচ করতে পারে, আবার চাইলে সে শিফট করতে পারে যে আমি তেলে চালাবো না ব্যাটারিতে চালাবো। এরকম গ্যাসের গাড়ি, গ্যাসে চালানো যায়, তেলে চালানো যায়। তা আমাদের বডিটা হচ্ছে, শোনেন, গ্লুকোজ দিয়ে চলে আর একটা ফ্যাট দিয়ে চলে, দুটো আমার এনার্জি সিস্টেম। কয়টা সিস্টেম বলেন? তাহলে আমার মেটাবলিক সিস্টেমের মূল যে শক্তি উৎপাদনের জন্য কি কি দরকার, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হলো ফ্যাট। এখন ওর কি ফ্যাটের কোনো অভাব আছে? কোনো সন্দেহ আছে আপনাদের? এখন ফ্যাটের অভাব নাই, কিন্তু ফ্যাট বার্ন করতে পারেন না। ফ্যাটের অভাব নাই, মানে ওয়াটার 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 এভরিহোয়ার, বাট নট এ ড্রপ টু ড্রিঙ্কস। মানে সাপ পানির ভিতরে আছে কিন্তু পানি খাইতে পারতেছে না।
সমুদ্রের মধ্যে প্রচুর পানি, কিন্তু খাওয়া যাচ্ছে না। মনে আছে সেই অ্যালবার্টাসের সেই গল্প আমরা পড়েছিলাম, হ্যাঁ? তো মনে আছে তো আমরা, ও হচ্ছে চর্বি চর্বি অ্যান্ড চর্বি, বাট এই চর্বি ও খাইতে পারে না, মানে এই চর্বি থেকে ও শক্তি উৎপাদন করতে পারে না। ক্লিয়ার? এখন আমাকে কি করতে হবে? ওকে শিফট করতে হবে, এই সুইচিং করতে হবে, মেটাবলিক সুইচিং করে ওর ফ্যাট বার্ন চালু করে দিতে হবে। ফ্যাট বার্ন চালু হলে তখন তার ক্ষুধা কমে যাবে, কেননা বডি খাবারটা পাবে এখান থেকে। তার মানে ওর পাওয়ার ব্যাংকে যত চার্জ বেশি, সে তত না খেয়ে থাকলেও কোনো অসুবিধা হবে না, কেননা সে তার খরচ করতেছে কোত্থেকে? পাওয়ার ব্যাংক থেকে। তাহলে পাওয়ার ব্যাংক থেকে, পাওয়ার ব্যাংকে আমরা চার্জ দিই, যেমন ও চার্জ দিয়েছে 32 বছর চার্জ দিয়ে 131 কেজি হয়েছে। হাসে কেন? 32 বছর চার্জ দিয়ে 131 কেজি হয়েছে। এখন ধরেন ওর যদি এখন ধরি 80 কেজি ধরি, তার উচ্চতা ভালো, ধরেন 80 কেজি তার ওয়েট হলে ভালো হয়, তাহলে 80 থেকে 132, 52 কেজি। তাহলে এই 52 কেজি তার স্টোর এনার্জি। তাহলে একটা ক্যালকুলেটর নেন, এই যে আপনি পাঞ্জাবি, ক্যালকুলেটর অন করেন, অন করে দেখেন, আমি হিসাব দিই, তাহলে 1 কেজি মানে হলে 1000 গ্রাম, 1 কেজি মানে, আর 1 গ্রাম ফ্যাট বার্ন করে সে 9 ক্যালোরি শক্তি অর্জন করতে পারে। কত ক্যালোরি? 1 গ্রামে কয় ক্যালোরি? তাহলে 1 কেজিতে 9000 ক্যালোরি। তাহলে আপনি 9000 ইন্টু 52 গুণ করেন, হ্যাঁ 4,60,000 ধরি, রাউন্ড ফিগার। তা 4,60,000 ক্যালোরি ওর ভিতরে স্টোর আছে। তার মানে ওর পাওয়ার ব্যাংকে চার্জ বুঝেছেন? তা এখন ও যদি 2000 ক্যালোরি খরচ করে ডেলি, ওর ভাগ দেন ওইটাকে 2000 দিয়ে, 2000 দিয়ে ভাগ দেন, তাহলে 230 দিন না খেয়ে থাকলে মরবে না। বুঝতে পারছেন কথা? মরবে না। তাহলে দুর্ভিক্ষ হলে ও অনেক বেশি দিন বাঁচবে, ও তাড়াতাড়ি শেষ, ও বেশি দিন বাঁচবে না দুর্ভিক্ষ হলে, কারণ ও তো নাই কিছু, ওর ওর পাওয়ার ব্যাংকে চার্জ হলো -0, ঠিক আছে? তো কয়দিন না খেলে শেষ, আর ওর পাওয়ার ব্যাংকে চার্জ বেশি। এখন সে যখন ফ্যাট অ্যাডাপ্ট, মানে ফ্যাট যখন সে ব্যবহার করা শিখবে বডি, তখন সে যদি না খেয়ে থাকে তবুও তার ক্ষুধা লাগবে না, এনার্জেটিক থাকবে। এখন তবুও তাকে কিছু খাবার খেতে হবে। সেই খাবারগুলো কি কি? পানি, লবণ, ইলেকট্রোলাইট ঠিক থাকতে হবে, পটাশিয়াম, ডাবের পানি, ইলেকট্রোলাইট ঠিক থাকতে হবে। বুঝতে পারছেন? সে যদি এখন যদি পানি না খায় তাহলে তো সে ডিহাইড্রেশন হয়ে মারা যাবে। সে যদি লবণ না খায় তার তো ওই যে লবণ অনেক বেরিয়ে যাবে প্রস্রাবের সঙ্গে, সোডিয়াম ক্লোরাইড কমে যাবে। তো পানিতে পিঙ্ক সল্ট দিতে হবে, নর্মাল লবণ না, পিঙ্ক সল্ট। তাহলে সে পিঙ্ক সল্ট মেশানো পানি খাবে। তো পিঙ্ক সল্টে মিনারেল সংখ্যা 72 থেকে 74টা। আর ডাবের পানিতে স্পেশালি পটাশিয়াম লাগবে, এর জন্য ডাবের পানি লাগবে, কারণ আমরা যখন ফল বন্ধ করে দিব তার পটাশিয়ামের সমস্যা হবে। এই জন্য সবুজ শাকসবজি বেশি করে খেতে হবে। সবুজ শাকসবজি বেশি না খেলে সে সাফার করবে। এখন তাইলে ফাইবার লাগবে, সবুজ শাকসবজি, নাহলে পায়খানা কষা হবে। চিয়া সিড লাগবে, রেডিজেল এন লাগবে, তোকমা লাগবে। বুঝতে পারছেন? এমসিটি লাগবে, কেননা ফাইবার দরকার। এখন ভাত আমরা কেন খাই? ভাতে ভালো ফাইবার থাকে, কিন্তু আমরা ভাত এমনভাবে খাই যে ফাইবার সাইটা শুধু চিনি খাই। বুঝতে পারছেন? দেখেন ভাতের ভিতরে 3টা লেয়ার যদি ধরি, চালের ভিতরে একটা হচ্ছে বার্ন লেয়ার, আর একটা হলো এন্ডোস্পার্ম লেয়ার, আর একটা হলো কি জার্ম লেয়ার। তো আমরা কি করি? দেখা গেল যে বার্ন জার্ম ফেলে এন্ডোস্পার্ম খাইতেছি, ভিতরের অংশটা খাইতেছে। বুঝতে পারছেন? ভেতরের অংশটা খাইতেছে। তো এখন যদি ভেতরের শুধু অংশটা খাই, উপরের ফাইবার ফেলে দিয়ে, তাহলে আমি চিনিটা তাড়াতাড়ি ঢুকবে, কারণ নেকেড সুগার। কিন্তু ফাইবার সহ খেলে চিনিটা ঢুকবে কম, চিনিটা ঢুকতে পারবে না, ফাইবার চিনিকে বাধা দিবে। তার মানে আল্লাহ তাআলা প্রোটেকশন দিয়ে দিয়েছিলেন, আমরা ছাইটা উড়ায় ফেলাইছি। এটা ফুল ফাইবার্ড, ফুল ফাইবার্ড। হ্যাঁ এবং অনেক সময় দেখবেন এইটা খেয়েছেন কেউ ব্ল্যাক রাইস, আপনি ব্ল্যাক রাইস খাওয়ার পর দেখবেন টয়লেটে কিছু ব্ল্যাক রাইস খুঁজে পাবেন। হ্যাঁ রাইট, ইউ আর রাইট। হ্যাঁ, এখন আপনি সব ব্ল্যাক রাইসগুলো আপনার হজম হবে না। কিছু ব্ল্যাক রাইস আপনার চলে যাবে লার্জ ইন্টেস্টাইনে,
এই ফাইবারগুলো খাবে আপনার গুড ব্যাকটেরিয়া। ফাইবার খেলেও একটা ভাতের মতো বের হয়ে যাবে, ভিতরে টিপ দিয়ে দেখবেন ভিতরে মাল সামানা কিছু নাই তেমন, আমার যা টিপার দরকার নেই, কারণ মাল সামানা থাকলে চালটা ডুবে যেত, ওটা ভাসছে। ভাসছে বলেই দেখছে, নাহলে তো ওটা ডুবে যেত, দেখতে পেত না। তাহলে বুঝতে পারছেন কথা? ওটা ভাসছে কেন? কারণ ওটার ভিতরের একটা জিনিস খেয়ে ফেলেছে। কে খেয়েছে? গুড ব্যাকটেরিয়া। ব্যাড ব্যাকটেরিয়া ওগুলো খাবে না। ব্যাড ব্যাকটেরিয়া খাবে হলো চুইংগাম, বার্গার, স্যান্ডউইচ, প্রসেসড ফুড। ব্যাড ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে প্রসেসড ফুড, আর গুড ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে গুড ফাইবার। তাহলে আমরা একটা ফাইবার, তাহলে ও যখন ভাত বন্ধ করবে তখন তার ফাইবার আসবে কোত্থেকে? চিয়া সিড, রেডিজেলেন, তোকমা এবং প্রচুর সবুজ শাকসবজি থেকে। সেখানেও কিন্তু শাকসবজির ভিতরে পটাশিয়াম আছে, সব ভালো ভালো মিনারেলস আছে। তার মানে গুড ফাইবার দরকার। তাহলে গুড ফাইবার তাকে খেতে হবে, তা না হলে কী হবে? বাউল মুভমেন্ট হবে না, পায়খানা কষা হয়ে যাবে। তো সে টয়লেটে গেলে সব ছিঁড়ে বিড়ে বেরোবে, পরে বলবে কি যে আমার তো স্যার ছাগলের লেদির মতো, তাও বেরোতে চায় না। অনেক লাফালাফি ঝাপাঝাপির পরে যা বের হয় তো কেটে ছিঁড়ে বের হয়, ঝামেলা হয়ে যাবে। তাহলে ফাইবার কেন লাগবে এবার বুঝতে পারছেন? এনার্জির জন্যে না, ফাইবার লাগবে ভালো ব্যাকটেরিয়ার কলোনি তৈরি করার জন্য লাগবে, এবং বাওয়ালের বাল্ব তৈরি করার জন্য, মানে টয়লেটের যে বাল্বটা তৈরি করার জন্য, স্টুলের যে বাল্বটা তৈরি করার জন্য লাগবে। তাহলে কি কি লাগবে? গ্রিন জুস, প্রচুর সবুজ শাকসবজি, চিয়া সিড, রেডিজেলেন, ওটা পরে আসতেছে। প্রিবায়োটিক্স নিয়ে আগে কথা বলি, তারপর প্রোবায়োটিক্স। ও বলছে প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স কেন? প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক, কারণ ওর যে পেটে বাজে ব্যাকটেরিয়া এগুলোকে সরাইতে হবে, সরায় ভালো ব্যাকটেরিয়ার চাষ করতে হবে, তো ভালো ব্যাকটেরিয়ার বীজ দিতে হবে। এটা হলো আমরা প্রোবায়োটিক্সগুলো খাবো, কিন্তু প্রোবায়োটিক্স শুধু খেয়ে কোনো লাভ নাই, ফাইবার না দিলে কোনো লাভ নেই। তো ভালো ফাইবার দিতে হবে, তার সঙ্গে প্রোবায়োটিক্স বা এটাকে বলে সিমবায়োটিক্স, ওখানে প্রি অ্যান্ড প্রো দুটোই থাকে, তা নাহলে বাঁচবে না। এখন প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স নিয়ে অনেক রকম কথা আছে। যারা আর একটু বেশি শিক্ষিত, যারা আর একটু বেশি জানতে চান, দেখবেন অনেকে বলবে এটা খাওয়ার কোনো মানে নাই, কিন্তু আমি আপনাদেরকে অ্যাসিওর করছি এটা খাওয়ার অবশ্যই মানে আছে। আমরা লাখ লাখ রুগীকে দিয়েছি, সবাই ভালো রেজাল্ট পাচ্ছে যারা আমাদের মানে। বাট সিঙ্গেলি খেলে কোনো লাভ নেই, সব মেনে খেতে হবে। আপনি সয়াবিন খাবেন, সাথে প্রোবায়োটিক খাবেন, আপনি সাদা ভাত খাবেন, সাদা লবণ খাবেন, সাদা চিনি খাবেন, কোক ফান্টা খাবেন, সাথে প্রোবায়োটিক্স খাবেন, মানে এটা কোনো ভ্যালু নাই। না খাওয়া ভালো, খামাখা টাকা নষ্ট করার চাইতে কিছু খায়েন না, সেটাই ভালো। বুঝতে পারছেন? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা খেতে হবে। আর কি খেতে হবে তাকে? গুড ফ্যাট কি কি খেতে হবে? এমসিটি, ঘি, কোকোনাট অয়েল, বাটার না। বাটার না এই কারণে বললাম, কারণ বাটার পাবেন না বলে বলছি। তাহলে আপনারা সবাই বলেন ঘি, 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 বেটার, বেটার, বেটার মানে বুঝেন নাই? বলেন ঘি বেটার দেন বাটার। হ্যাঁ, বলেন ঘি বেটার দেন বাটার। ক্লাসিফাইড বাটার মানে ঘি, মানে ঘি মোর বেটার দেন বাটার। তাহলে আমার কাছে মোর বেটার থিংস থাকলে আমি কেন ওখানে যাব? আর একটা বিষয় হলো অরিজিনাল বাটার পাওয়াও যায় না বাংলাদেশে, রিয়েল বাটার। আর আপনি বানাবেন, কিন্তু ওই যে বললাম যে গরু কি খায়, গরুকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে কিনা, গরুকে ফিট খাওয়ানো হয় কিনা, আপনি যে ভালো দুধ পাবেন কই? তারপর ঘরে যে বানাবেন, যে বাকিগুলো কি করবেন? আপনি তো ক্রিম দিয়ে না বাটার বানাইলেন, বাকিটা করবেন কি? বুঝতে পারছেন? খুব এক্সপেন্সিভ হয়ে যায়, বুঝলেন না? শেষ পর্যন্ত দেখা গেল দুধের অপচয় হইতেছে, আলটিমেটলি আপনি ওই দুধ খেতেও পারতেছেন না, তাহলে করবেন কি আপনি? যদি বানানো তা তো বিপদে পড়বেন। তো এই জন্যে বেটার হচ্ছে বাটার, নাকি ঘি, ঘি ইজ বেটার দেন বাটার। তাহলে মনে থাকবে তো? আচ্ছা, তাহলে গুড ঘি, তারপরে কি খাবে? কোকোনাট অয়েল, তারপরে এমসি। এখন যদি ও এগুলো না খায় তাহলে সাফার করবে। এমসিটি ওই কোকোনাট অয়েলের একটা মানে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইডস, C6 আছে, C8 আছে, আমাদের C6 মানে এখানে, বা C8 বোধ হয় আমাদের আছে, যে গুড ফর্ম যেটা বেশি ভালো, এটাকে বলে এমসিটি, মানে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড। কোকোনাট অয়েলের ভিতরে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড থাকে, সব ধরনেরই থাকে, মিডিয়ামটা বেশি থাকে। তবে মিডিয়ামের ভিতরে সবচেয়ে বেস্ট যেটা এমসিটি C8, এটা আমাদের কাছে আলাদাভাবে। তো এমসিটি বেশি খাওয়া যাবে না, কেন? এটা কিন্তু এক ধরনের প্রসেসড, কারণ কোকোনাট অয়েল থেকে এটা বের করে নেওয়া হয়েছে।
কিন্তু এটা খেলে কি লাভ? এটা হচ্ছে ইমিডিয়েট এনার্জি প্রোডাকশন করবে। ইমিডিয়েট কি প্রোডাকশন করবে? তাহলে এখন ওর যে ফ্যাট বার্নিং বন্ধ, আবার চিনি খাওয়া বন্ধ, তাহলে বেচারা সাফার করবে না? এখন তার ইমিডিয়েট এনার্জি দরকার। এর জন্য দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। যারা ফ্যাট অ্যাডাপ্টেড পিরিয়ডে এই দুইটা জিনিস খেতে পারবে, এনার্জিতে সাফার করবে না। কি? এটা হলো ডি রাইবোজ। এটা হলো ডি রাইবোজ। তো ডি রাইবোজ তো সবাই হয়তো কেনার মতো সামর্থ্য নাই। যাদের সামর্থ্য আছে, এই ডি রাইবোজ, যেমন আমি আজকে কিসের মধ্যে ডি রাইবোজ খাইছি? বুলেট কফির ভিতরে 1 চামচ ডি রাইবোজ খাইছি, 1 চামচ এমসিটি, 1 চামচ ঘি, 1 চামচ নারকেলের তেল, আর হচ্ছে এই 100% ডার্ক চকলেট, আর হচ্ছে কাকা মাকা, আর হচ্ছে হুয়ানো প্রো মাচা, আর হচ্ছে পিঙ্ক সল্ট, বুঝতে পারছেন? আর হলো অর্গানিক কফি। এইটা খাওয়ার পরে বুঝছেন কি, আমি আরও 8 ঘন্টা যদি না খাই কিছু হবে না। সকালে 2 ঘন্টা ব্যাডমিন্টন খেলছে, এটা খাওয়ার পর শরীরে এখন অনেক এনার্জি চলে আসছে, কারণ এটা একটা এনার্জি প্যাক। তাহলে এমসিটি আপনার ইমিডিয়েট এনার্জি দিবে, কিন্তু এমসিটি এনার্জি তৈরি করতে হলে তাকে লিভারে যেতে হয়, লিভারে যেতে হয়। আর ডি রাইবোজ কোথাও যেতে হয় না, ডিরেক্ট এটিপিতে চলে যাবে, ডিরেক্ট এটিপিতে চলে যাবে, কোনো কিচ্ছু না, ডাইরেক্ট এটিপিতে যাবে। বুঝতে পারছেন? তো যারা এনার্জিতে সাফার করতেছে তারা প্রতিদিন 1 চামচ ডি রাইবোজ, এখানে চামচ দেওয়া থাকে, আর 1 চামচ এমসিটি যদি খায় অনেক বেটার এনার্জি পাবে। যদি আরেকটু চায় যে আমার আরেকটু দরকার, তাহলে খুব বড় জোর 2 চামচ, 2 চামচ ডি রাইবোজ, 2 চামচ এমসিটি, এর বেশি লাগবে না, এর বেশি অতিরিক্ত হয়ে যাবে, কারণ এগুলো খুব কনসেন্ট্রেটেড ফর্ম। অতিরিক্ত করলে ভালো না, মনে থাকবে কথা? এটা ক্লিয়ার? বুঝতে পারছেন? আর হচ্ছে তাকে পিঙ্ক সল্ট দেওয়া পানি খেতে হবে, তাকে গ্রিন জুস খেতে হবে, তাকে ভালো ফাইবার খেতে হবে। আর কি কি খেতে হবে? গুড ফ্যাট শেষ, গুড ফ্যাটের ভিতরে আরও আছে কি বলেন তো? বাদাম ফ্যাট হিসেবে না, বাদাম গুড, বাদামটা আমি খাবো, কিন্তু বাদাম বেশি খাওয়া যাবে না। চীনা বাদাম খাওয়াই যাবে না, যাদের বিশেষ করে অ্যালার্জির প্রবলেম আছে বা যার যে বাদামে অ্যালার্জি আছে, ডোন্ট টাচ, যাদের বাদামে অ্যালার্জি আছে। কিন্তু আপনি যেমন ধরেন আমাদের আছে একটা এই পাইন বাদাম, এইটা যে এত মজা, গুঁড়া হইলেও জিনিস অনেক ভালো। এই পাইন বাদাম এই 1 মুঠ, মানে এই যে 1 মুঠ ছোট, মোর দেন এনাফ, এইটুক বাদাম কিন্তু অল্প। এটুক খেলে কি হবে? আপনার গুড ফ্যাট এবং আরও অনেক কিছু, এগুলো নিয়ে ফাইবার আছে, সব কিছু আছে, এগুলো আলাদা আমাদের ভিডিও দেখবেন, বিস্তারিত বলতে যাচ্ছি না। আর কি গুড ফ্যাটের আর অপশন কি আছে? যেমন ধরেন আপনি যে ডিম খাচ্ছেন, ডিমের কুসুম, বুঝতে পারছেন? তাহলে প্রোটিন, গুড প্রোটিন লাগবে। এখন কেন ওকে গুড ফ্যাট দিতে হবে বলতে পারবেন? কে বলতে পারবেন যে ওকে ফ্যাট কেন খাওয়াতে হবে? ওর তো ফ্যাট বার্ন হবে, এখান থেকেই তো সে ফ্যাট বার্ন হবে, তবুও তাকে একটু ফ্যাট খাওয়াতে হবে কেন? আমি বলছি 7 দিনের পরে। কেন? নো, ও তো ফ্যাট ভিতরে আছে, এটাই বার্ন হবে, তাকে তারপরও একটু খাওয়াতে হবে কেন ফ্যাট? এনিওয়ান? পুরস্কার দিব। নো, হয়নি। হ্যাঁ, হয়নি হয়নি হয়নি। হ্যাঁ হ্যাঁ, নো নো, আর কে? নো নো, কারণ হচ্ছে শোনেন, এখানে উত্তরটা হবে এসেনশিয়াল যে ফ্যাট আমার বডিতে, এসেনশিয়াল যে ফ্যাটি অ্যাসিড, এইটা বডিতে তৈরি হতে পারে না। ও ফ্যাট বার্ন যতই করুক, ওর এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ঘাটতি হবে যদি একটু ফ্যাট না খায়। এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটার জন্য তাকে একটু ফ্যাট খেতে হবে বাইরে থেকে। সে তো ভেতরেরটাই খরচ করবে, কিন্তু বাইরে থেকে একটু খেতে হবে, বেশি না, একটু। বেশি খেলে এই ফ্যাট বার্ন হবে না, আর বেশি খেলে এটা বার্ন হবে না, কারণ খেলে বডি পেয়ে গেছে, খাওয়া থেকে খরচ করবে, এটা কেন বার্ন করতে যাবে? আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু খুব বোঝার বিষয়। এই দেখছেন অনেকে এত, এই তুমি অ্যান্সার করতে পারলাম, অনেকে এত পুরাতন, হ্যাঁ ভুলে গেলেই তো এই তো ভুলে যায়, এই জন্য তো বারবার দেখতে হয়। হ্যাঁ, নতুন করে, এই জন্য শেখার কোনো শেষ নাই, এবং পুরান ভিডিও আবার নতুন করে দেখতে হবে, বুঝছেন? শেখা, আপনি ভাবছেন শিখে ফেলছেন না, ভুলে যাবেন, বিশ্বাস করেন, আবার শিখতে হবে। তো এই যে আজকে আসছে, সে যে শিখলো আবার ভুলে গেছিল, ভুলে যাওয়া জিনিস, জানা জিনিস ভুলে গেছে। তার মানে এসেনশিয়াল ফ্যাট যদি আপনি না খান, দীর্ঘ সময় পরে আপনি সিরিয়াস কনসিকুয়েন্সে পড়বেন। মনে থাকবে কথাটা? আচ্ছা, বডিতে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড লাগবে, কি লাগবে?
তার মানে তাকে গুড কোয়ালিটি কিছু প্রোটিন খেতে হবে, যেমন ডিমের ভিতরে প্রোটিন আছে, মাছে প্রোটিন আছে। প্রথম দিকে যারা ও প্রথম দিকে ডিম আর মাছ খাবে, মাংস খাবে না, বুঝতে পারছেন? মাংস খাবে আর একটু পরে, তারপরে প্রথম খাবে মুরগির মাংস, তারপরে হাঁস কবুতর এগুলা, তারপরে খাবে খাসি গরু, পরে আস্তে আস্তে। খাসি গরু কখন খাবে? যখন সে জিম করবে। এগুলো না করে খাসি গরু ওর জন্য বলতেছি, সে এখন খাবে না। মাসেল বিল্ডিং এর সময় খেতে হবে, কেননা ওর এখন এগুলো বার্ন করা জরুরি। আগে মাসেল বানানোর চাইতে এগুলো বার্ন করা জরুরি। আগে চর্বি কমাতে হবে, তারপর আস্তে আস্তে মাসেল বিল্ডিং তার শুরু করতে হবে। যদি এখন সে চর্বি কমায় এবং 1-2 মাসের ভিতরে যদি মাসেল বিল্ডিং প্রোগ্রাম শুরু না করে, তাহলে সে চিকনা হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে। ও তো ভাবতেছে কেমনে সম্ভব, হ্যাঁ অনেকে হইয়া দেখাইছে সম্ভব। তখন সে কঙ্কাল হয়ে যাবে, তখন সে এনার্জি পাবে না, কারণ ফ্যাট তো বার্ন করে ফেলতেছে, রিজার্ভ ট্যাঙ্কিতে শেষ, এবার সাফার করা শুরু করবে। তো যারা আমাদেরকে মানে আমার মতো না, নিজের মতো করে, তারা বিপদে পড়বেই। কিভাবে বিপদে পড়বে? 3 ভাবে। এক হচ্ছে সে তার ফ্যাট এনার্জি শেষ হবে, সে তো এখন অল্প অল্প খেয়ে অনেক এনার্জি পায়, বুঝতে পারছেন? ওর ফ্যাট অ্যাডাপ্টেশন যখন হবে, যখন বডিতে 52 কেজি স্টোরড এনার্জি আছে, তখন তার বেশি না খেলে অনেক এনার্জি পাবে। কিন্তু আস্তে আস্তে যখন রিজার্ভ ট্যাঙ্কি থেকে খালি হবে, তখন কম খেয়ে মাথা ঘুরে পড়বে, কম খেলে মাথা ঘুরে পড়বে, এটা একটা বিপদে পড়বে। এবং পরে সে আর কোনোভাবে এনার্জি পাবে না, কেননা সে মাসেল বিল্ড শুরু করে নাই, মাসেলের এনার্জি তো তার আসে নাই। তাহলে ফ্যাট থেকে এনার্জি নিয়ে মাসেল বানাইতে হবে, আর মাসেলের এনার্জি দিয়ে পুরুষত্ব, তারুণ্য। আর ওই যে বললাম তারুণ্যের জন্য কি দরকার? শক্তি। আর কি দরকার? মাসেল। তারুণ্যের জন্য আর কি দরকার? সুন্দর চেহারা। কিভাবে হবে? ভালো প্রোটিন, ভালো ফ্যাট, সুন্দর চেহারা হবে। সুগার দিয়ে চেহারা সব বসকে যায়। ডায়াবেটিস রোগী সবকটার চেহারা দেখেন, একটারও চেহারা ভালো না, চেহারার ভিতরে কেমন ভাব, চেহারাটাই নষ্ট হয়ে গেছে। আর কিছু আছে চেহারা ফুলে এরকম হয়ে গেছে, ডাবল হয়ে গেছে মুখ, বুঝছেন না কথা? পানি জমে গেছে, ইউর রাইট, পানি জমে গেছে, ফুলানো বেলুন। ও সবাই ভাবে এটাই ফুলানো বেলুনই সুন্দর, দেখতে সুন্দর লাগে, নাদুস নুদুস, গবদা গবদা, নরম সরম, বুঝতে পারছেন? তো এগুলো বুঝতে হবে। এই দেখেন, আমি যে আজকে আলোচনা করতেছি এটা সিরিয়াস গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটা স্টেপ এগুলো মানুষ ভুলে যায়। তাহলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড লাগবে। তাইলে ও প্রথম দিকে কি করবে? মাছের ডিম। তো মাছে আবার গুড ফ্যাট আছে না, ওমেগা 3। তাহলে কি? সামুদ্রিক মাছ, নদীর মাছ, আন্ডারস্ট্যান্ড? তাহলে ভালো মাছ খেতে হবে, ভালো ডিম খেতে, বেশি খেতে হবে না, এতটুকু খেলে হবে। তাহলে ওর খাওয়ার খরচ বাড়বে না কমে যাবে? কমে যাবে। কেন বাড়বে? বোকার মতো কথা। ওর খাওয়ার খরচ কমে যাবে, কারণ ওই যে 52 কেজি এই যে ভেতর থেকে সে খরচ করবে, তাহলে খরচ তো বাড়বে না, কমে যাবে। বেশি খেলে তো আর সে এটা বার্ন হবে না। ধরেন এর ভিতরে যদি সে খাওয়া বেশি খায়, তাহলে এটা বার্ন হবে না। ধরেন ও 2000 ক্যালোরি বা 2500 ক্যালোরি ডেইলি সে ধরেন খরচ করে, মনে করেন খরচ করে। তো এখন সেই 2500 ক্যালোরি খরচ করে, সে যদি 3000 খায়, তাহলে কি এটা খরচ হবে না? আরও 500 জমা হবে, বুঝেন নাই? যদি 2000 খায় তাহলে 500 বার্ন হবে, যদি 1000 খায় তাহলে 1500 বার্ন হবে। সে তো না খেয়ে থাকতে পারবে না, ও যে হিসাব করছে ওটা তো একদম যদি না খেয়ে থাকে, তাহলে টোটাল হিসাব কত হয়েছিল? কয় লক্ষ ক্যালোরি হয়েছিল? 4,60,000। এবার ও ধরেন 1000 ক্যালোরি ডেলি কমাইছে, মাইনাস 1000 ক্যালোরি ডেফিসিয়েট। তাহলে কতদিন সময় লাগবে? প্রায় 2 বছর। 400 কত দিন? 60 দিন। তাহলে 365 ওই সপ্তাহ হবে না, প্রায় 2 বছর টাইম লাগবে তার এই 52 কেজি ওজন কমাইতে, ফ্যাট বার্ন করতে। এবার বুঝতে পারছেন আপনারা? তাকে কয় বছর লাগবে? তাহলে প্রথমে কি হবে? জন্মের কমে স্টপ হয়ে যাবে, কিছুদিন আর কমবে না। তখন সে ফ্রাস্ট্রেশনে আবার ভাত খাওয়া শুরু করবে, শেষ, বেরিয়ে গেছে, যা। বুঝেন নাই কথা? প্ল্যাটো হিট করলে ওই যে ও ছাড়ছে এই জন্যে, আর কমে না তো কি করবা? জন্মের ভাত খাও, আবার বাড়া। যখন কমবে না, আপনাকে সান্ত্বনা নিতে হবে, আরে বাড়তেছে তো না, কমে না তো কি হয়েছে? বাড়তেছে তো না, আমার তো বাড়তো, এখন কমছে,
15 কেজি কমছে, 20 কেজি কমছে, এখন তো কমতেছে না বাড়তেছেও না, তো ওকে আমি স্ট্যাটিক কন্ডিশনে আছি। সেখান থেকে কেমনে আবার কমাইতে হবে সেটা পরে আসতেছে। কিন্তু আপনি বোকা, আবার ভাত খেয়ে কি ওজন বাড়াইবেন না কমাইবেন? তো তাহলে তো আপনি বাড়ানোর পদ্ধতিতে গেলেন কেন? এত বড় বোকা হইলেন কেমনে যে আমি কমাইতে পারি না, তো বাড়াইতে গেলেন কেন? বুঝতে পারছেন কথা? না কমতো, একই রকম থাকতো, তাতে আপনি একটা স্ট্যাটিক কন্ডিশনে থাকতেন। এটা আমি সাইকোলজিক্যাল এক্সপেক্টটা বললাম, বাকিটা পরে বলবো। আজকে যদি সময় পাই, আজকে পাবো না বোধহয় সময়, ওটা নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু আজকে শুরু করা, বুঝেছেন, শুরুতে প্রসেসড ফুড বাদ দিতে হবে, কার্বোহাইড্রেটগুলো সিগনিফিকেন্টলি কমাতে হবে, তার বদলে ভালো ফাইবার খেতে হবে, ভালো ফ্যাট খেতে হবে, ভালো প্রোটিন খেতে হবে, এবং ইলেকট্রোলাইটসগুলো ঠিক থাকতে হবে, পানি ঠিক মতো খাইতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এই হলো ফান্ডামেন্টাল, বাকিটা আরও অনেক কিছু আছে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। বসো, কমে যাবে। রাত জাগা যাবে না, ওটা তো আসতেছি, সব একসাথে হবে না, ধীরে ধীরে হবে। যেমন এখন যদি ওকে বলি তুই রাত্রে 9টায় ঘুমাতে যাবি, হ্যাঁ, ও এখন মনে করেন যে সব একসাথে এত বোঝা হয়ে যাবে না। এখন আমি তাকে সিম্পলিফাইড করে দিলাম। প্রথম মাসের জন্য তার কাজ হলো যেই খাবার নিষেধ খাবে না, শেষ। আর প্রথম 1-2 সপ্তাহ হলো আমরা যে খাবার দিছি যত খুশি খাবে, যা। বুঝলেন না কথা? খাইয়া যখন ক্ষুধা কমা শুরু হবে, ফ্যাট বার্নিং হচ্ছে বুঝবে কিভাবে? ক্ষুধা কমে যাবে, ক্ষুধা কমা শুরু হবে, না খেয়ে ভাল লাগবে, তখন সে রোজা রাখবে মনের আনন্দে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এখন যদি সে ওই যে ভালো গুড ফ্যাট না খায়, যদি গুড প্রোটিন না খায়, যদি ওই যে ইলেকট্রোলাইটস, যদি ডাবের পানি না খায়, যদি ভালো শাকসবজি না খায়, যদি গ্রিন জুস না খায়, তাহলে সে সাফার করবে। তো যারা আমাদের নিয়মে সাফার করে, 3 ভাবে সাফার করে। এক হলো মাথা ঘুরে পড়ে, 2-1টা। কিভাবে মাথা ঘুরে পড়ে? পানিতে লবণ মেশায়নি, তো দাঁড়াইছে, মাথা ঘুরে চক্কর দিয়ে পড়ে গেছে, কারণ সোডিয়াম ক্লোরাইড অভাব হয়ে গেছে। কেননা শরীর থেকে অনেক পানি বেরোইছে, পানি প্রস্রাব দিয়ে বেরোইছে, প্রস্রাবের সাথে আপনার সোডিয়াম ক্লোরাইড সব চলে গেছে, কিন্তু খাওয়ার সময় খায় নাই। ক্লিয়ার? তাহলে পানিতে লবণ না মেশানোর কারণে মাথা ঘুরে পড়বে। তারপর পটাশিয়াম ডেফিসিয়েন্সি হবে যারা ডাবের পানি খাবে না। তারপরে কি হবে? যারা ওই যে আমাদের নিয়মের এই যে ডিরাইবোজ যারা হয়তো অ্যারেঞ্জ করতে পারবে না, তারা হয়তো ডিরাইবোজ কিনতে পারে না, এমসিডি খাইলো মনে করেন, কিন্তু সে এমসিডিও খাইলো না, ডিরাইবোজও খাইলো না, আমাদের নিয়মে কিছুই খাইলো না, সে শুধু ওই খাবার বন্ধ করে দিল, সে এনার্জিতে সাফার করবে, সেটা মাথা ঘুরে পড়বে, সেটা একটু পরে পড়বে। কবে কি আমি তো ওনারে ফলো করতে গেছিলাম, তারপরে কি হয়েছে, অনেক দুর্বল হয়ে গেছি, তারপর আর পারি নাই। তো কি করছো? যে আমি ভাত রুটি ফল দুধ সব বাদ দিয়ে দিছি। তো খাইছো কি? কি খাবো? সবজি খাইছি, খালি সবজি খাইছে। তাইলে খালি সবজি খাইছে তার মানে কি? ভালো প্রোটিন নাই, ভালো ফ্যাট নাই। বুঝতে পারছেন? তো কি হবে? এনার্জি থাকবে না, সাফার করবে। এটা হলো আরেক দল। বুঝছেন? আরেক দল কি করছে? ওই সাফারিংস থেকে বের হয়ে সে ভালো করে ফ্যাট অ্যাডাপ্টেশনটা করতে পারছে। এবার রোজা রেখে তার তো খুব মজা, খালি ওজন কমে, মাপে দেখে খালি ওজন কমে, এমন রোজা রাখা শুরু করছে টিল মাথা ঘুরে পড়া পর্যন্ত। এবার মাথা ঘুরে পড়ে হ্যাঁ হ্যাঁ আমি তো ফলো করছি। এখন আসেন আরেক বোকারা যারা মানে অনেক দীর্ঘদিন ধরে আমাদের ফলো করে, তাদের ভিতরেও বোকা আছে। কিরকম? ওরা কি করছে? ওরা ভাবে ও পণ্ডিত। সবচেয়ে বড় বোকা হলো যে নিজেকে পণ্ডিত মনে করে, কিন্তু আসলে পণ্ডিত না। বুঝেন না কথা? কারণ যে বোঝে যে স্যার আমি বুঝি না, তারে বুঝাইলে বুঝবে। যে ভাবে আমি মেলা বুঝে গেছি, এত বুঝবে না, হ্যাঁ তো পণ্ডিত। তাহলে এই পণ্ডিত বোকারে ঠিক করা বড় মুশকিল, কারণ এইটারে ঠিক করা যায় না। যেমন ডাক্তাররা, আমরা যারা বেশি পণ্ডিত, এরা রুগী হিসেবে সবচেয়ে খারাপ রুগী। কোনো ডাক্তার রুগী হিসেবে ভালো না, বুঝে বেশি। বুঝেন নাই কথা? কোনো ডাক্তার রুগী হিসেবে ভালো না, বেশি বোঝে। বুঝছেন? আমি নিজেও না, এই জন্য আমি রুগী হইতে চাই না। আমি এমনি রুগী হইতে চাই না, কারণ আমি রুগী হিসেবে ভালো না। ওকে, তা আমি রুগী হইতে চাইও না এই জন্য। এখন আসেন, এক লোক এসে আমারে কয় স্যার আমি 2 বছর ধরে ভাত খাই না। আমি কি একেবারে মারুম যে তোমারে বোকা কোথাকার। এতদিন ধরে যদি কেউ কার্ব না খায়, বুঝছেন, কম কম বেশি একদমই কার্ব না খায়, ভাই ওর গ্লাইকোজেন ডেফিসিট মানে গ্লাইকোজেন ডিপ্লেশন হবে, লিভারে গ্লাইকোজেন ডিপ্লেশন হবে। এরপর তার এমন অবস্থা হবে, বুঝছেন, সে এনার্জি পাবেই না।
নামাজের মধ্যে মাথা ঘুরে পড়বে, উঠলে বসে, তখন সে কি করবে, জম্মের ভাত খাওয়া শুরু করে, কোনোটাই কাজ হবে না, কোনোটাই সে এনার্জি পাবে না, অনেক দিন চলে যাবে তারপর পাবে। এরা হচ্ছে সিরিয়াস বোকা। তারা ভাবে জীবনে আর ভাত খাবে না, কেননা দেখছে কয়দিন ভাত নাকি খুব মজা পাইছে, এখন খুব ভালো লাগতেছে, ভাবছে যে তাহলে আর জীবনে খাবো না। হ্যাঁ, প্রশ্ন নিব না, আমার কথা আগে বোঝেন। আমি একটা জায়গায় আইসেনি, প্রশ্ন তো নেওয়ার সময় আসে নাই, কারণ আমি একটা আলোচনার মাঝখানে আছি, এটা শেষ করতে হবে। আপনারা বুঝতে পারছেন ঘটনা? আমি বলতেছি যে দীর্ঘদিন ভাত খাবেন না কিসের জন্য? ওই ছেলেটা ওর 52 কেজি ওজন বেশি বলে এখন কিছুদিনের জন্য বিরত থাকছে, ওর ইনসুলিন কমে গেলে ওকে আবার আমরা ভাত দিব, তখন সে অল্প একটু ভাত খাবে, ব্যায়াম করবে, ভাতটাকে বার্ন করে ফেলবে, তার কার্বোহাইড্রেট যাবে, লিভারে গ্লাইকোজেন থাকতে হবে। এখন আপনি লিভার গ্লাইকোজেন বার্ন না করে আপনি তো ফ্যাট বার্নিং আসতে পারেন না, কিন্তু দীর্ঘদিন যদি লিভারে গ্লাইকোজেন ডিপ্রেশন থাকে তাহলে আপনি ইমিডিয়েট এনার্জিতে সাফার করবেন। পাগলা কুকুরে তাড়া করলে আপনি চিৎপটাং হয়ে পড়ে যাবেন, দৌড় দিতে পারবেন না, কারণ বডিতে গ্লুকোজেরও দরকার আছে, গ্লুকোজেরও দরকার আছে, এবং খাবার থেকেও কিছু গ্লুকোজের দরকার আছে। বডি বার্ন করবে ঠিক আছে, বডি তৈরি করবে ঠিক আছে, কিন্তু আপনার ইমিডিয়েট গ্লাইকোজেন যদি ডিপ্লেশন হয়ে যায়, হঠাৎ করে ক্রাইসিসে পড়লে আপনি চিৎপটাং হয়ে পড়ে যাবেন। এরকম অনেকেই করেছে, দীর্ঘদিন ধরে সে এই নিয়ম ফলো করে যাচ্ছে, অথচ আমরা খুব দ্রুতই তাকে মেনটেনিংয়ে নিয়ে আসতে চাই। যত দ্রুত মেনটেনিং আসতে পারবেন ততই আপনি বেঁচে গেলেন, বুঝতে পারছেন? তখন কিভাবে? তখন তো আপনার ফ্যাট বার্নিং হচ্ছে, আপনি তখন খাবারটার ভিতরে যেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট ঢুকাতে হবে, যেমন কি এই যে কালো চাল, ব্ল্যাক রাইস, তারপর কি বাকহুইট, তারপর বাকহুইটের রুটি। বাকহুইটের রুটি কেন খেতে পারবেন? ওটা এখানে গ্লুটেন নাই, ওটা নন জিএমও, অর্গ্যানিক, এই জন্যে। আর হচ্ছে খেনুয়া, বুঝতে পারছেন? এগুলো যদি খান আপনি মেনটেনিংয়ে হয়ে গেল। এবার আপনি এইভাবে বাকি জীবনও চলতে পারবেন, কেননা আপনার এখন কার্বস আছে, ভালো গুড কার্বস, আপনার এখন গুড প্রোটিন আছে, গুড ফ্যাট আছে, আপনার ইলেকট্রোলাইট ভালো আছে, আপনার ওয়াটার ঠিক আছে, আপনার সব কিছু ঠিক আছে, আপনার ফাইবার ঠিক আছে। এবার আপনি ব্যালেন্সে চলতে হবে। কি যে আমি অতটুকুই বার্ন করি, এভাবেই খাই, যতটুকু বার্ন করি সেভাবে খাই। এখন সবাই তো আর ক্যালকুলেটর দিয়ে চলতে পারে না। আপনি হয়তো বেশি খেয়ে ফেললেন, বার্ন করতে পারলেন না, তাহলে তো ওজনটা বেড়ে যাবে, পেটটা আবার বড় হবে, তখন আপনি আবার নতুন করে প্রথম থেকে আবার কার্বস বাদ দিবেন, আবার ফ্যাট অ্যাডাপ্টেশন করবেন, আবার রোজা রাখবেন, 2-3 কেজি কমাইয়া আবার আপনি মেনটেনিংয়ে চলবেন। তার মানে গাড়িতে যখন রাস্তা ভালো থাকবে গতি বাড়াতে পারবেন, রাস্তা খানাখন্দক হলে গতি কমায় চলতে হবে, বাকটাক থাকলে গতি কমাতে হবে, বুঝতে পারছেন? এভাবে আপনাকে তখন ব্যালেন্সে চলতে হবে। যে আপনি একটা, আমার যেমন রেঞ্জ হচ্ছে 65 থেকে 70 কেজি, এটা হলো আমার রেঞ্জ। আমি 65 নিচে নামবো না, মানে আমি নামবো না, তাতে আমার শক্তি কমে যাবে, এনার্জি কমে যাবে, দেখতে খারাপ লাগবে। বিলো 65, আর 70-এর উপরে আমি যাব না। কিন্তু এখন আমার ওজন কত? খালি পেটে 70, বুঝতে পারছেন? এখন কেন 70 হয়েছে আমি বলি। মাঝখানে আমার ওজন হলো 74 কেজি, এই যে হজ থেকে আসলাম এরপরে 74 কেজি হয়েছে। তার মূল কারণ হচ্ছে বডি বিল্ডিং যখন আপনি করতে যাবেন, যখন মাসেলে পাম্প করবেন, তখন যদি গুড কার্বস যদি একটু বেশি না খান তাহলে এনার্জি পাবেন না, কারণ মাসেল তৈরি হওয়ার জন্য ইনসুলিনের দরকার। এই ইনসুলিন আপনার লাগবে, কারণ ইনসুলিন কি করে বলেন? গঠন করে। তাহলে ওকে ভাঙতে চাইছি, এজন্য ওকে ইনসুলিন কমাইছি। যখন ওকে বিল্ড করতে চাইবো তখন আমাকে কিছু ইনসুলিন লাগবে, সেই ইনসুলিনের জন্য গুড কার্বস খেতে হবে। এখন গুড কার্বস খেতে গেলে কার্বস একটু বেশি খাওয়া হয়ে যায়, মনে রাখবেন, কার্বস একটু বেশি খাওয়া হয়ে যায়। তখন আপনাকে কি করতে হবে? কিছুদিন আবার জিমে এক্সারসাইজ কমিয়ে রোজা রেখে ওটাকে কাট করতে হবে। যেমন আমার 4 কেজি কাট করে ফেলেছি, এখন আমাকে সুন্দর লাগে, আমি আমার দৃষ্টিতে, আপনাদের দৃষ্টিতে আমি জানি না। নাও আই এম লুকিং গুড, এখন আর এই যে পেট নাই কিন্তু মাসেল আছে, তাহলে আমি মাসেল বিল্ড করে আবার ফ্যাট কাট করতেছি। তাইলে আপনি এখন কি করতেছি? ব্যাডমিন্টন খেলতেছি। এখন কিন্তু জিমে কম যাচ্ছি, জিমে যাচ্ছি অল্প সময়ের জন্য, যেমন ওদিন যে চেস্ট করে আসলাম 3 দিন আগে না 2 দিন আগে, তারপরে এরপরে ব্যাক করব হয়তো কালকে বা হ্যাঁ কালকে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? তার মানে ওই মাসেলের প্রেশারটা কমায় দিছে, কারণ আমার বিল্ড হয়েছে।
এর চেয়ে বেশি বিল্ড হলে খেলতে অসুবিধা হবে, আন্ডারস্ট্যান্ড? ফ্লেক্সিবিলিটি থাকবে না, আমি পিছনে হাত আর এরকম আসবে না। দেখবেন যাদের অনেক বডি, ওদেরকে বলেন যে এখানে লাগাও, পারবেন, আমি পারি, এই যে এখানে আমি লাগাইতে পারি, ওরা পারবে না। আপনার তো নাই, আপনি তো পারবেন। মাসেল যাদের আছে ওরা এখানে দেখবেন যে এখানে আর লাগাইতে পারতেছে না, এই এতটুকু উঠে আর ওঠে না, এই জন্য ওরা এরকম করে থাকে, এরকম করে থাকে, এরকম আর হয় না। বুঝছেন না ঘটনা? তো বেশি মাসেল হার্টের জন্য ক্ষতি, জানেন কেন? কারণ এতগুলো মাসেলকে খাবার দিতে হয় হার্টের। যেমন বেশি চর্বি যেমন ক্ষতি হার্টের জন্যে, কারণ এই চর্বিগুলোকে খাবার দিতে হয়, অনেক রক্ত জোর করে পাম্প করে এখানে নিতে হয়। ঠিক একইভাবে বেশি মাসেল হলেও ওই মাসেলকে খাবার দিতে হয়। তাহলে বডিতে ওই চিনি ওই যাওয়ার জন্য, অথবা অন্যান্য যেমন ভালো গুড অ্যামাইনো অ্যাসিড, গুড ফ্যাটি অ্যাসিড, এগুলো যাওয়ার জন্যে, গুড কার্বোহাইড্রেট, এগুলো যাওয়ার জন্যে রক্তর মাধ্যমে যায়। তাহলে রক্তটা পৌঁছানোর জন্যে বেশি মাসেল হলে বেশি মাসেলকে খাবার দিতে হয় তাকে, তাহলে হার্টের বেশি চাপ পড়ে। আবার একেবারে মাসেল না থাকলে আপনি পুরুষত্ব হারাবেন, নারীত্ব হারাবেন, দুর্বল হয়ে যাবেন, কঙ্কাল হয়ে যাবেন, দেখতেও খারাপ লাগবে। তাহলে আপনাকে মডারেশনে থাকতে হবে। গুড মাসেল, হ্যাঁ ওইটাই তো বললাম, এই যে ওই যে সেটাই তো বললাম, যেমন ব্ল্যাক রাইস। তাহলে আপনি আর কি খাবেন? যেমন ধরেন কার্বসের ভিতরে হচ্ছে যেমন যদি আপনি অর্গানিক ওটস পান, হ্যাঁ, আর ঢেকি চাটা লাল চালটা সমস্যাটা আমি বলি, আমি কেন ওই চালটা তো আমি একসময় কয়েকদিন বিক্রি করে বন্ধ করে দিছি, কেন? কারণ যেখান থেকে আমি সোর্সিং করছি ওরা আমাকে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড হয়তো ব্যবহার করে নাই, কিন্তু পাশের জমি থেকে তার জমিতে পানি আসছে, বুঝতে পারছেন? বাতাসে তার জমিতে ওইখান থেকে আসে। আর একটা বিষয় হলো তাদের যে মানে ধানের যে ইয়াটা ছিল, জাতটা ছিল, সেটা ঠিক ছিল, কিন্তু দেখা গেল ঢেকিতে পাড়াতে গিয়ে তারা সঠিকভাবে মেনটেন না করে যে কিছু চাল সাদা হয়ে গেছে, কিছু লাল হয়ে গেছে, মানে এইটা দেখা গেল মানুষ ভাবছে যে চাল সাদা চাল লাল চাল মিক্স করে দেওয়া হয়েছে। আবার দেখা গেল যে কিছু যখন কম পাড়াইছে তখন দেখা গেল ওটা সিদ্ধ করতে আমার অনেকের খবর হয়ে গেছে, সিদ্ধ আর হয় না, নানাবিধ প্রবলেম, বুঝতে পারছেন? আর একটা হলো হাইব্রিড, তো হয়তো না হলো, কিন্তু জমি যে কেমিক্যাল মুক্ত, বাতাস যে কেমিক্যাল মুক্ত, পানি যে কেমিক্যাল মুক্ত, এইটা তো কেউ দিতে পারতেছে না, না দিতে পারতেছে না। নিশ্চয়তা আছে যেখানে হেভি মেটাল আছে, এটাই নিশ্চয়তা আছে, নিশ্চয়তা আছে যে এটার ভিতরে হেভি মেটাল আপনি পাবেন, এটা নিশ্চয়তা আছে, বুঝতে পারছেন? তো এই জন্যে আর আমি ওইটা পারতেছি না, কেননা আমার যে সুস্থতাটা আমরা চাই, মানে আপনাদের জন্য যে সুস্থতাটা আমরা চাই, সেটা ওইটা দিয়ে হবে না। তাহলে এখন ওনার একটা প্রশ্ন আমরা নিব, আপনারা খুব সংক্ষেপে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। এরপরে নেক্সট কোশ্চেন কে করবেন হাত তুলে রাখেন, নেক্সট কোশ্চেন যারা করবেন হাত তুলে রাখেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহিন আব্বাসী, আকিজ বিকাশ টুঙ্গি, ইমামতি করি। আলহামদুলিল্লাহ। স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, স্যার বলে যে ওই বিভিন্ন জায়গায় শ্বাস লেখা, স্যারের শ্বাস তো অনেক প্রকার, কোন শ্বাস এটা তো আমার জানা নাই। আচ্ছা, জানা দরকার। একটা হচ্ছে আমি গত সপ্তাহে 17 তারিখে হোমায়ার পরীক্ষা করছি 1.61। 1.6, হ্যাঁ 61, না 1.6। জি শোনেন, দশমিকের পরে সংখ্যা কিভাবে বলতে আমি শিখাই দিই। দশমিকের পরে 61 হবে না, দশমিকের পরে 0.61, যদি এরপরে থাকে 613 বা এরপরে থাকবে 6132, এভাবে যাবে, কখনো 61 হয় না দশমিকের পরের সংখ্যাগুলো। এটা আপনারা শিখবেন। তাহলে 1.6 মানে কি? মানে হচ্ছে যে তার 1.5 এর চেয়ে মাত্র 0.1 বেশি। তো আপনার হোমায়ার আমি বলবো অনেক ভালো আছে, গুড। এর থেকে আমার ওই হার্ট ব্লকের কোনো সম্ভাবনা আছে? মানে হার্ট একটা দিয়ে তো আর হার্ট ব্লককে ঠিক করা যাবে না। বুঝতে পারছি। হোমায়ার মানে হলো তার এখন কোষে খালি হয়েছে। স্যার আমি বলে হোমার কত পন্তলি কোষ, মানে একবারে পুরো আর নো 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 নট লাইক দ্যাট, নট, আমি বুঝাচ্ছি, এটাই তো আপনার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? না, এই দুইটাই। বসেন, হ্যাঁ আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি মাল্টিফ্যাক্টরের কথা বলেছি। যেমন ধরেন আমার কাছে অনেক রুগী আছে, যেমন এদিকে আসো, যেমন ধরেন এরকম চিকন রুগী আছে, ওর কথা বলছি না, ওকে একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এ দেখেন ওর কিছু আছে, তার ওর হোমায়ার তো কত থাকবে, 1-এরও নিচে থাকবে, তার মানে কি সে সুস্থ? নট লাইক দ্যাট, নট লাইক দ্যাট। তার মানে এর চেয়ে চিকন যাদের হার্ট অ্যাটাক হয়
হ্যাঁ, কেন হয়? কারণ ওই যে বললাম, শুধু হোমায়ার দিয়ে হবে না তো, তার হোমায়ার কত, তার সিআরপি কত, তার ভিটামিন ডি কত, তার মানে প্রদাহজনিত অন্য কোনো তার সিআরপি কত, আন্ডারস্ট্যান্ড, তার মাসেল আছে কিনা, যেমন ওর কি মাসেল আছে? মাসেল নাই তো। তারপর তার ঘুম কেমন হয়, বুঝতে পারছেন? কিছু জিনিস আছে কাউন্টেবল, কিছু জিনিস আছে কাউন্ট করা যায় না। যেমন ওর মন ভালো থাকে কিনা, ওর মন কতটুক ভালো, আমার কথা বুঝতে পারছেন? ওর মন কতটুক খারাপ কিভাবে আমি বুঝবো? আমি তো এটা মাপতে পারতেছি না। ওর স্ট্রেস কতখানি এটা আমি মাপতে পারতেছি না, বুঝছেন তো? আমি স্ট্রেস মাপতে পারতেছি না, কিন্তু এর রেজাল্ট হয়তো কিছু কিছু পারবো। তার মানে হার্টে আপনার সমস্যা হবে না নিশ্চিত করতে হইলে আপনাকে দেখতে হবে যে আপনার কি ভালো ঘুম হয় কিনা, আপনার ভালো মাসেল আছে কিনা, আপনার ভিটামিন ডি 90-100 কিনা, টিজিএইচডিএল রেশিও 2-এর নিচে কিনা, সিআরপি 3-এর নিচে কিনা, হোমায়ার 2-এর 1.5 এর নিচে কিনা, বুঝতে পারছেন? ইনসুলিন খালি পেটে 3, 4, 5 কিনা, সুগার আপনার 5, 5.5, 6, তারপরে হচ্ছে HbA1c 5.8 থেকে মানে 6-এর নিচে থাকবে আর কি। তো এগুলো হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল। পাশাপাশি আপনার হজম ভালো কিনা, পাশাপাশি আপনার ঘুম ভালো কিনা, পাশাপাশি আপনার এনার্জি আছে কিনা। মানে একটা হলো যে আপনার মন কেমন, একটা হলো আপনার আত্মিক অবস্থা কেমন, আত্মা প্রশান্ত কিনা, আমার কথা বুঝতে পারছেন? আর একটা হলো আপনার এটা হলো রেজাল্ট, কয়েকটা রেজাল্ট, এটা শুধুমাত্র কিছু রেজাল্ট, কিন্তু এর ইম্প্যাক্টটা হচ্ছে আমরা তার লাইফে পাবো কিভাবে, যে তার এনার্জি আছে, তার শক্তি আছে, তার তারুণ্য আছে, সে বুঝে যে আমি অনেক ভালো আছি। এটা হলো তার বডি ল্যাঙ্গুয়েজ, এটা তার ফিলিংস। তো যে দেখবে যে তার রেজাল্টও খারাপ, তারপর তার শক্তি নাই, তারপর তার ঘুম হয় না, তারপর তার টেনশন, তো এগুলো যেমন ধরেন উনি বললো কি ওনার রেজাল্ট দিয়ে আমি বলতে পারবো না যে ওনার হার্ট অ্যাটাক হবে কিনা, কিন্তু ওনার কি 7-8 ঘন্টা ঘুম হয়? ওর ডেফিসিয়েন্সিগুলো খুঁজে বের করতে হবে, যেখানে যেখানে তার ডেফিসিয়েন্সি আছে সেগুলো ঠিক করতে হবে। ধরেন একটা লোক এসে বললো আমি ভালো আছি কিন্তু তার ঘুম হয় না, তার মানে ও ভালো থাকবে না। তাহলে এখন থেকে তার ঘুমটা হইতে হবে, ঘুম হওয়ার জন্য যা যা করণীয় তাকে করতে হবে। এবার আপনি খুঁজে খুঁজে বাইর করবেন যে আপনার কোথায় কোথায় ডেফিসিয়েন্সি আছে। আর শ্বাসের ব্যায়াম হচ্ছে 6টা শ্বাসের ব্যায়াম, আমার আলাদা ভিডিও আছে, 6টাই করতে হবে। নো একসঙ্গে আছে, আপনি খুঁজে পান নাই। 6টা ভিডিও, 6টা শ্বাসের ব্যায়াম এক ভিডিওতে কে কে জানেন দেখি হাত তোলেন তো। তাহলে 6টা করতে হবে আলাদা আলাদা। না যে কোনো টাইমে কেন করবেন? ওইটা আপনি ধরেন সকালবেলায় হচ্ছে উইম অফ করতে হয়, আর যদি কোনো দিন সারাদিন অনেক টেনশন থাকে তখন আপনি সন্ধ্যার পরে উইম অফ করতে পারেন। ঘুমানোর আগে করতে হবে রিল্যাক্সিং, যেটা ডিপ ব্রিদিং, 4-7-8 স্কোয়ার ব্রিদিং, বুটাইকো স্কোয়ার ব্রিদিং, এগুলো হাঁটতে হাঁটতে করতে হবে। আরেকটা যেটা হচ্ছে হাঁটতে হাঁটতে শ্বাসের হিট ব্যায়াম, হ্যাঁ। আর উইম অফটা করতে হয় সকালে মেইনলি, বুঝলেন না? তো এরকম তো আরও যেগুলো আছে হামিং টামিং, এগুলো সকালে। আমি যেমন সকালে উইম অফ, হামিং টামিং এগুলো সব করে ফেলে দিই না, মানে করে ফেলি আর কি, মানে শেষ করি আর কি, আন্ডারস্ট্যান্ড? তারপরে আপনি যে কোনো সময় রিল্যাক্সিং ব্রিদিং করতে পারেন। যখনই আপনার মনে হলো আপনি কাজে একটা প্রেশার মনে হচ্ছে, ব্রেনে খারাপ লাগতেছে, তো আপনি 2 মিনিটের জন্য হলো আপনি 15-20টা শ্বাস নিয়ে ছেড়ে দিয়ে একটু আটকে রাখেন, আবার ট্রেনে হালকা প্রেশার দেন, এইভাবে 2 মিনিট করেন, দেখবেন আপনি ফ্রেশ লাগতেছেন। আর যখন মনে হচ্ছে বুক ধরফড়ানি একটু বেড়ে গেছে বা কিছু, তখন আপনি ধীরে ধীরে কিছুক্ষণ 5-10 মিনিট করেন, দেখবেন এটা রিল্যাক্স হয়ে গেছে। এটা আপনি পরে বুঝতে পারবেন করতে করতে যে কখন। ওরে বাবারে, আমি এই পর্যন্ত পাইছি যে অনেক পাইছি। নো কোষে জায়গা ঢুকাইতে পারে না, এটা বুঝে নাই ওনার ফ্যাক্টর। বসেন, হ্যাঁ। নো চিনি একদম ঢুকে না, তাহলে তো মরে যাবে। আরে বোকা, বুঝেনি? বাধা দেওয়া এক জিনিস, কিন্তু না ঢুকলে বাঁচবে কেমনে? একটা লোকের যদি চিনি না ঢুকে ফ্যাটও বাড়ানো, তো মরে যাবে, ও তো জীবিত থাকবে না। দরজা বন্ধ হয় না, বাধা দেয়, তারপরে জোর করে ঢুকে, না ঢুকলে এটিপি প্রোডাকশন বন্ধ হলে আপনি মরে যাবেন। এবং একটা জিনিস কি বলি, এখানে অনেক কিছু বোঝার বিষয়, ওনার প্রশ্নগুলো অনেক ডিপ, আমি বলি এটা সবাই সাধারণ মানুষ বুঝবেন। এটা হচ্ছে একই সঙ্গে সব সেলে সমানভাবে মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় না, বুঝলেন না? লিভারের মনে করেন সব জায়গায় একই রকমভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় না, এক এক রকম হয়, বুঝছেন? কোথাও বেশি কোথাও কম, সেটা আমরা আলাদাভাবে বুঝতে পারি না, আমরা তো একটা অ্যাভারেজ নিতেছি, বুঝছেন? সবখানে একই রকম হয় না, দেখতে হবে আপনার লিভার ক্লিন কিনা। আপনি যেমন এর সঙ্গে পরবর্তীতে দেখবেন আপনার ফ্যাটি লিভার আছে কিনা, বুঝছেন? আপনার লিভার ক্লিন থাকতে হবে, তারপর গাট ক্লিন থাকতে হবে। আপনি এত চিন্তা না করে আপনার করণীয় করতে থাকেন ভাই, করলে ঠিক হয়ে যাবেন, মানে ভালো হইলে সব ঠিক হয়ে যাবে।
নেক্সট কোশ্চেন প্লিজ, কাম হিয়ার, দ্রুত। আমি বলছি আগে হাত তোলেন যেন আপনারা তাড়াতাড়ি, এরপরে আপনি হ্যাঁ রেডি থাকবেন, ও গেলে আপনি চলে আসবেন। হ্যাঁ দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারের কাছে আসছিলাম আমি গত 12 তারিখে আর কি, এখানে আসছিলাম। তো দেখানোর পরে আমার ইনসুলেশন অনেক বেশি পাওয়া যায়, ইনসুলিনের কি। তারপরে বেশ কয়েকদিন হয়ে গেছে, 14-15 দিন চলছে। তো এখন যেটা দেখছি যে রাতে খাবার পর আমার রেঞ্জের মধ্যে থাকে ইনসুলিনটা, কিন্তু সকালবেলা বেশি পাচ্ছি আর কি। তো এটা ঠিক বুঝতেছি না আসলে, একটা ফ্যাটি লিভার যেমন ও ইনসুলিন আর গ্লুকোজ গুলাই ফেলাইছে, মানে ও খিচুড়ি। সরি, এটা বলে হয়েছে, এটা বললাম। হ্যাঁ যান আপনি বসেন, আমি এটাই তো অ্যান্সার, বসেন। হ্যাঁ, আরো কিছু আপনি একটা চার্ট ছিল, দেখবেন কিনা আপনি? না আমি কেন দেখবো, আপনাকে তো ডাক্তার দেখাবে, মানে আপনি মানে ওর অনেক কিছু সমস্যা যেগুলো পরামর্শ সে তার যে ডাক্তার দেখিয়েছে, তার যে পুষ্টিবিদ দেখিয়েছে তাদের সঙ্গে করবে। বাট আপনি বেটার ফিল করছেন কিনা আগের চাইতে? হ্যাঁ এখন বেটার ফিল করছি। ওকে বসেন। হ্যাঁ এখন আসেন, ওর প্রশ্নটা আমি বলে দিই। এটা হলো ও গ্লুকোজ নিয়ে প্রশ্ন করেছে, যে তার খাবার পরে গ্লুকোজ তো ঠিকই থাকে, কিন্তু খালি পেটে গ্লুকোজ বেশি আছে, কারণটা কি? এবার বুঝেন না কথা? তাহলে ও কয়দিন ফলো করেছে? 14-15 দিন। তাহলে ডায়াবেটিস কত দিনের আপনার? আগে জানতেন না? ওকে তাহলে ঠিক আছে। তাহলে যদি ধরা পড়ে দিন, তাহলে ধরে রাখেন লাস্ট 5 ইয়ার্স ধরে আপনি প্রবলেম আস্তে আস্তে বাড়ছে। নো কি সুগার? এই তো আপনি বুঝেন নাই। আমি বলি সুগার বাড়ার অনেক আগে থেকে আপনার ইনসুলিন বাড়া শুরু হয়েছে, ইনসুলিন বাড়া শুরু হয়েছে। ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ারও 10-12 বছর পরে তার ডায়াবেটিস ধরা পড়ে। তো যেহেতু আপনার বয়স অত বেশি না, আমি 5 বছর হিসাব করলাম, 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্স আপনার প্রথমে শুরু হয়েছে ইনসুলিন বাড়া, তারপরে সুগার বাড়া। কিন্তু সুগার বেড়েছে কিন্তু আপনি জানেন না, কারণ সুগার বাড়লেও আপনার রক্তে মেপে দেখেছেন যে আপনার সুগার লেভেল নর্মাল, কেননা বডি ইনসুলিন বেশি তৈরি করে ব্লাড সুগার লেভেলটা নর্মালে রেখেছে। আপনারা কি বুঝতে পেরেছেন? যেমন আপনার খালি পেটে ইনসুলিন কত ছিল যেদিন প্রথম টেস্ট করিয়েছেন? ইনসুলিন 13 ছিল। আর চিনি কত ছিল? গ্লুকোজ আপনি এখনও সরি, তা আমি তো ইনসুলিন আর গ্লুকোজের পার্থক্যই বুঝাইতে পারলাম না এতক্ষণ ধরে আপনাকে। 16। তাহলে ওনার গ্লুকোজ ছিল 13, ইনসুলিন ছিল 16। তার মানে কি? তার মানে ওর ইনসুলিন রেজিস্ট্যান্স কত? হুমায়ের কত ছিল? 7.9। তার মানে ওর হুমায়ের ছিল 7.9। তার মানে তার হুমায়ের প্রথমে কত ছিল যখন সে সুস্থ ছিল? মনে করি 1। তারপরে কত হয়েছে? তারপরে কত হয়েছে বলেন, সবাই বলেন। তারপরে 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 এখন প্রায় 8-এর কাছে, মানে 7.9। কি 1 বছর হয়েছে? একদিনে হয়েছে? কত বছর হয়েছে? মিনিমাম 6-7 বছর। আমি তো 5 কমায় কইছি। এবার বুঝছেন কিছু? আপনার কি হুমায়ার একদিনে এটা বাড়ছে? তো তো মনে রাখবেন, আপনার অনিয়ম যত বছরের, এখন তো আপনি নিয়ম মানছেন কয়দিন? 15 দিন। আর অনিয়ম কত বছরের? আপনার বয়স কত এখন? 29। তো আপনি অনিয়ম করছেন ছোটবেলা থেকে, জন্মের পর থেকে। বুঝেননি কথা? জন্মের পর থেকে কিভাবে শুরু হয়েছে অনিয়মগুলা? প্রথমে তো বাসায় আপনি যে খাবার খেয়েছেন, আমি জানি না ছোটোবেলা আপনারা পাউডারের দুধ খাওয়াইছে কিনা, আই ডোন্ট নো। মানে আমি একদম ছোটোবেলা। তারপর চিপস জুস কতগুলো খাইছেন, ইউ ডোন্ট নো, যে কতগুলো খেয়েছেন ছোটোবেলায়, কে কখন ধরা দিয়েছে আপনি মনেও করেন না, মনে রাখেননি। তারপরে ফাস্টফুড কী পরিমাণ খেয়েছেন, আন্ডারস্ট্যান্ড? না 2-3 ইয়ার্স ফাস্টফুড খেয়েছেন, এর আগে সেকেন্ড ফুড খেয়েছেন, বুঝতে পারছেন? মানে ঘরের ভিতর যদি সয়াবিন তেল থাকে ভাই, হ্যাঁ, সাদা চিনি থাকে, সাদা লবণ থাকে, সাদা সাইল থাকে, সাদা আটা থাকে, তাহলে আপনার ফাস্টফুড খেতে বাইরে যেতে হবে কেন? সেকেন্ড ফুডই তো অনেক আছে ঘরের মধ্যে। আমার কথা বুঝতে পারছেন? তো ধরেন, মনে করেন আপনি